আচ্ছা, মানুষ নাই, শুরু করি আস্তে আস্তে। আজকে থিওরি ক্লাসে নিব বেসিক্যালি। আপনি যেহেতু ক্লাস করেন নাই, আপনার কিছু সমস্যা ছিল। লাস্ট উইকের ভিডিওগুলো দেখছিলেন? আচ্ছা, অপটিমাইজেশনের ভিডিও দেখেন নাই। ওকে, ঠিক আছে। আমরা তো অটোমেটিক ডিফারেন্সিয়েশন পড়তেছিলাম। অটোমেটিক ডিফারেন্সিয়েশনের জন্য লাস্ট উইকের ভিডিও দেখা আই গেস নেসেসারি না। আচ্ছা, এটা একটু ডিটেলসে বলি। তো লাস্ট ক্লাসে যেটা বলতেছিলাম, আপনারা ডিফারেন্সিয়েশনের দুইটা টেকনিক দেখছেন এই পর্যন্ত। একটা হলো সিম্বলিক ডিফারেন্সিয়েশন, যেটা হইলো ফর্মুলা ক্যালকুলেট করা, ওইটা কম্পিউটারে অটোমেট করা যায়। ওইটার সমস্যা হইল যে অনেক কমপ্লিকেটেড ফাংশন হইলে এক্সাক্ট ফর্মুলা কম্পিউটারে বের করে কুলাইতে পারবেন না, এক্সপ্রেশনের সাইজ অনেক বিশাল হয়ে যায়, সেইটা একটা। আর একটা হলো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন আপনাকে ডেরিভেটিভের কোনো ফর্মুলা দেয় না। আপনি যদি একটা স্পেসিফিক পয়েন্টে ডেরিভেটিভ বাইর করতে চান, ফর্মুলা কি করে? ফর্মুলার কাজ হইল, মানে ফর্মুলা হলো একটা এক্সপ্রেশন, আপনি যেই পয়েন্টে ডেরিভেটিভ বের করতে চাইবেন ওই এক্সপ্রেশনে ইনপুট করবেন, তাহলে ডেরিভেটিভের ভ্যালুটা বের হয়ে যাবে। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কোনো এক্সপ্রেশন দেয় না, কিন্তু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন হইল, when this is right, এটা হলো এক্সপ্রেশন। আর ধরেন দিস ইজ মাই কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেট বা পয়েন্ট। তো আপনার নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভের কোনো এক্সপ্রেশন দিবে না, যেটা সিম্বলিক ডিফারেন্সিয়েশন দেয়। সিম্বলিক ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভের এক্সপ্রেশন দেয়, আপনি কোঅর্ডিনেটের ভ্যালুটা এক্সপ্রেশনে ইনপুট করেন, ডেরিভেটিভের ভ্যালুটা ওই পয়েন্টে পেয়ে যান। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যেটা করে যে আপনি যেই কোঅর্ডিনেট বা যেই পয়েন্টে ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে চান ওই পয়েন্টে ডেরিভেটিভের একটা অ্যাপ্রক্সিমেশন দিবে, ঠিক আছে। কিন্তু এইটার একটা সমস্যা হইল যে এইখানে কিছু রাউন্ডিং এরর হয়। তো একটা নির্দিষ্ট লেভেলের নিচে আপনি অ্যাকুরেসি পাবেন না, বা লেভেলের নিচে বা একটা নির্দিষ্ট পয়েন্টের বেশি অ্যাকুরেসি পাবেন না আর কি, ঠিক আছে। আরবিট্রারি অ্যাকুরেসি পাওয়া যায় না, কারণ আপনি আমাদের ডেরিভেটিভের যে ফর্মুলা, ওই এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট বাই এইচ, ওই এইচের ভ্যালু কমাইতে থাকলে অ্যাট সাম পয়েন্ট আপনার যে অ্যাপ্রক্সিমেশনের যে অ্যাকুরেসি, ওই অ্যাকুরেসিটা মানে এররটা কমতে থাকে, কমার পরে তারপরে আবার বাড়া শুরু করে। তো ওই পয়েন্টের বেশি অ্যাকুরেসি পাওয়া সম্ভব না। আচ্ছা, অটোমেটিক ডিফারেন্সিয়েশন হইলো, অটোমেটিক ডিফারেন্সিয়েশন আপনাকে কোনো ফর্মুলা দিবে না। অটোমেটিক ডিফারেন্সিয়েশন আপনাকে অ্যাট এ সার্টেন পয়েন্ট আপনার ডেরিভেটিভের ভ্যালু দিবে, বাট থিওরিটিক্যালি এটা এক্স্যাক্ট, ঠিক আছে। এক্স্যাক্ট ভ্যালুটা দিবে আপ টু আপনার কম্পিউটারের যেই রাউন্ডিং যত ডিজিট পর্যন্ত ধরে তত ডিজিট পর্যন্ত এক্স্যাক্ট ভ্যালুটা দিবে, ঠিক আছে। কিন্তু এখানে কিছু এক্সট্রা মেশিনারিজ লাগে। আচ্ছা, কিসের উপরে বুঝি নাই ঠিক প্রশ্নটা। ধরেন আপনি যদি 64 বিট ফ্লোট ইউজ করেন, তাইলে আপনার ডেসিমালের পরে কয় ডিজিট হয়? ধরেন 64 ডিজিট হয়। তো যদিও 64 ডিজিট না, ওইটা অন্য ফরম্যাটে স্টোর করে। মানে ওই তো আপনি যত বিট ব্যবহার করবেন একটা ইন্টিজার রিপ্রেজেন্ট করার জন্য, ওই কতগুলো বিট ব্যবহার করতেছেন ওইটার উপর ডিপেন্ড করবে। যত বেশি বিট ব্যবহার করবেন আপনি তত বেশি, হ্যাঁ, তত বেশি হয়তো
ডেসিমাল পয়েন্টের পরে তত বেশি ডিজিট নিতে পারবেন, আর কম বিট ব্যবহার করে ডেসিমাল পয়েন্টের পরে কম বিট নিতে পারবেন, এটাই। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের অটোমেটিক ডিফারেন্সিয়েশনের একদম বেসিক আইডিয়াটা হইল চেইন রুল। অর্থাৎ ধরেন আমি সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য যদি লিখি, আপনার কাছে একটা ফাংশন আছে এফ, যেটা ফর্ম হলো এরকম এফ অফ জি অফ এক্স। ঠিক আছে, দিস ইজ সাম কম্পোজিট ফাংশন। ধরেন এটারে আমি নাম দিলাম কিছু একটা ইটা অফ এক্স ইকুয়ালস টু এফ অফ জি অফ এক্স। তাইলে এই ইটা অফ এক্স এর ডেরিভেটিভ কি হবে উইথ রেসপেক্ট টু এক্স? ওয়েল, চেইন রুল, এফ কে জি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবেন, তারপর জি কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবেন, শেষ। অটোমেটিক ডিফারেন্সিয়েশন বেসিক্যালি চেইন রুলটা ইউজ করে। ওকে, ধরেন এটা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন এইটাকে যেমনি ইভ্যালুয়েট করবে সেটা হলো, ধরেন আপনি এক্স ইকুয়ালস টু 1 এই পয়েন্টে ডেরিভেটিভ বাই করতে চান। তো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যেটা করবে সেটা হলো এফ অফ জি অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ জি অফ 1 ডিভাইডেড বাই এইচ, এইটা ক্যালকুলেট করবে। তারপর এইচ এর ভ্যালু হয়তো অনেক ছোটো নিবে, 0.01, 0.001 বা 0.001 বা 0.0001, যত ছোটো কম্পিউটারে ধরা যায় আর কি, উইদাউট ইনকারিং এরর্স। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন এই কাজটা করবে। আর সিম্বলিক ডিফারেন্সিয়েশন হয়তো এফ এর এক্সপ্রেশন নিবে, জি এর এক্সপ্রেশন নিবে, তারপরে ওইটারে ধরে কুস্তি করে ওইটার থেকে একটা ফর্মুলা বাইর করার চেষ্টা করবে। অটোমেটিক ডিফারেন্সিয়েশন যেটা করবে, চেইন রুলটা অ্যাপ্লাই করবে। ক্যাচ আছে এইটাই, অটোমেটিক ডিফারেন্সিয়েশন বেসিক্যালি এইটাই, উইথ সাম টেকনিক্স আন্ডার দ্য হুড। ঠিক আছে, যে আপনার জিনিসপত্র এফিশিয়েন্ট করার জন্য আন্ডার দ্য হুড কিছু টেকনিক আছে, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচ হইল আপনার এই জিনিসগুলোর এক্সপ্রেশন জানা লাগবে, জানা লাগবে অথবা কোডই ইমপ্লিমেন্ট করা যায় এরকম কিছু একটা থাকা লাগবে। ঠিক আছে, তো অটোমেটিক ডিফারেন্সিয়েশন যেটা করে সেটা হইল একটা বড় ফাংশনের ডেরিভেটিভ ক্যালকুলেট করে ছোট ছোট ফাংশনের ডেরিভেটিভ জোড়া লাগায়, এটাই। ঠিক আছে, আচ্ছা, কিন্তু ক্যাচ একটাই যে ওই ছোট ছোট ফাংশনের এক্সাক্ট ডেরিভেটিভ জানা থাকা লাগবে। স্যার, তাহলে অটোমেটিক ডিফারেন্সিয়েশনে স্যার আমার হচ্ছে লাইক মানে এক্সাক্ট ভ্যালুটা স্যার সেটা পাওয়ার হচ্ছে সম্ভাবনা অনেক কম না, কারণ মানে আমি তো প্রত্যেকটা হচ্ছে যে আমার এলিমেন্ট, যেমন হচ্ছে ডিজি অফ ডিএক্স বা ডিএফ অফ ডিজি। আচ্ছা, আপনি বলতেছেন যে প্রত্যেক জায়গায় এরর জমা হইতে থাকবে। আচ্ছা, ইট টার্নস আউট যে ওইখান থেকে যতটুকু এরর হয় এইখানে এররটা চেয়ে বেশি হয়। ঠিক আছে, এটা ঠিক যে এখানে কিছু রাউন্ডিং হয়, এখানে কিছু রাউন্ডিং হয়, দুইটা রাউন্ডিং মিলায় হয়তো আপনি বলতেছেন যে স্যার রাউন্ডিংয়ের পরিমাণ হয়তো বেশি হবে কম্পেয়ার টু দ্যাট। এখানে হয়তো এক ইটারেশনে রাউন্ডিং কম, এখানে একটা মানে আমার যদি ফর্মুলা অনেক নেস্টিং অনেক বেশি থাকে তাহলে হয়তো গুণ অনেক বেশি থাকবে, প্রত্যেকবারে রাউন্ডিং অনেক অ্যাকুমুলেটেড হবে, কিন্তু আসলে ওইখানে যতটুকু পরিমাণ এরর হবে এখানে এরর তার চেয়ে বেশি হয়। ঠিক আছে, এটার কারণ হইল যে এই দুইটা ভ্যালু অনেক কাছাকাছি হয়, যদি এইচ অনেক ছোট হয়, এইচ তো কাছাকাছি হলে এই ভ্যালুটা অনেক ছোট হয়, এই ভ্যালুটাও অনেক ছোট হয়, তো এই ছোট ছোট সংখ্যা গুণ ভাগ করলে ওইখানে এররের অ্যাকুমুলেশন আরও বেশি হয়। ওকে, আচ্ছা, তো অটোমেটিক ডিফারেন্সিয়েশন এইটাই। যদি আপনার এই ছোট ছোট ডেরিভেটিভগুলোর এক্সাক্ট ফর্মুলা জানা থাকে বা এক্সপ্রেশন জানা থাকে, এইগুলোকে জোড়া লাগায় আপনি বড় একটা ডেরিভেটিভ বাই করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন অটোমেটিক ডিফারেন্সিয়েশন ইমপ্লিমেন্টেশনে আপনার কিছু ট্রিক্স ইউজ করা হয় যাতে নাম্বার অফ অপারেশনস কম লাগে। আচ্ছা, ট্রিক্সগুলো কি? ট্রিক নাম্বার 1, কনসিডার দিস এক্সপ্রেশন। ধরেন আপনার একটা ভ্যারিয়েবল আছে এক্স, এক্সের উপর একটা ফাংশন আছে ধরেন ইউ অফ এক্স।
ঠিক আছে। আচ্ছা, আমি হয়তো ভিজুয়ালাইজ করাই, তাইলে এত সুবিধা হবে। এক্স এক্স থেকে আমি ইউ বানাবো, ইউ থেকে ভি বানাবো, ভি থেকে ডাব্লিউ বানাবো, তারপরে ভি থেকে এফ বানাবো, F1 বানাবো, আর ডাব্লিউ থেকে F2 বানাবো। কি করছি বুঝছেন? মানে এটাকে চিন্তা করতে পারেন ওয়ান ইনপুট টু আউটপুট ফাংশন হিসাবে, ঠিক আছে। এটা একটা ভ্যালু ইনপুট নেয়, দুইটা ভ্যালু আউটপুট দেয়। আমাদের প্রোটোটিপিক্যাল এক্সাম্পল হইতে পারে, আপনি কি নিউরাল নেটওয়ার্ক কি জিনিস জানেন? আচ্ছা, ধরেন ক্লাসিফিকেশন, ইমেজ ক্লাসিফিকেশনের নাম শুনছেন? যে বিভিন্ন মডেল থাকে, একটা ছবি দিয়ে দিলে বলে দেয় যে এটা বিড়ালের ছবি না কুকুরের ছবি। স্যার আমি শুনছি যে হচ্ছে মানে আমার লাইক মানে ইমেজে হচ্ছে ডাটা সেট দিয়ে ট্রেন করে হচ্ছে আমাকে দেয়। হ্যাঁ হ্যাঁ, তো ধরেন আপনি একটা ক্লাসিফিকেশন মডেল চিন্তা করতে পারেন। এটা হলো আপনার মডেল, যেখানে আপনি একটি ইনপুট ইমেজ দিবেন। ইনপুট ইমেজ দিলে সে আপনাকে বলবে, ধরেন আপনি চান এটা কুকুরের ছবি না বিড়ালের ছবি এটা ক্লাসিফাই করতে, ধরেন আপনি কুকুর অথবা বিড়ালের ছবি ইনপুট দিবেন। তাহলে এইটা সাধারণত এই মডেলগুলো যেমন কাজ করে, সেটা হলো এটা দুইটা প্রবাবিলিটি আউটপুট দেয়, ঠিক আছে। ফার্স্ট প্রবাবিলিটিটা বলে যে কুকুর হওয়ার প্রবাবিলিটি কত, সেকেন্ডটা বলে যে বিড়াল হওয়ার প্রবাবিলিটি কত। তো দিস ইজ অ্যান এক্সাম্পল। ধরেন আবার ইনপুট ছবির মধ্যে অনেকগুলো পিক্সেল থাকে, পিক্সেলগুলো এক এক রকম ডাটা। তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ মাল্টি ইনপুট মাল্টি আউটপুট ফাংশন। আপনার মডেলটা একটা ফাংশনের মতো। এই এক্সাম্পলটা কেন দিলাম? টু মোটিভেটেড যে আপনার সিঙ্গেল ইনপুট মাল্টি আউটপুট ফাংশন থাকতে পারে। স্যার আমরা কি এটাকে স্যার হচ্ছে একটা প্রবাবিলিস্টিক অ্যালগরিদম মানে মডেল বলতে পারি? হ্যাঁ, এটা আচ্ছা মানে আচ্ছা প্রবাবিলিস্টিক মডেল সাধারণত মানুষজন সেইটাকে বলে যে এই মডেলের মধ্যে যদি র্যান্ডমনেস থাকে তখন সেটাকে প্রবাবিলিস্টিক মডেল বলে। এইটা প্রবাবিলিটি জেনারেট করতেছে, তার মানে এটা না যে প্রবাবিলিস্টিক মডেল। অর্থাৎ ধরেন আমি বলতে পারি যে আচ্ছা আপনি তো প্রবাবিলিটি পড়ছেন অলরেডি, রাইট? তো ধরলাম আপনার একটা এক্সপোনেনশিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, পড়ছেন না এগুলো? আচ্ছা, তো আমি জানতে চাই যে এক্স ইকুয়ালস টু 5 এর প্রবাবিলিটি কত। তো আপনি এক্সের ভ্যালু 5 বসাবেন, তারপর ল্যামডা ভ্যালু যেটা দেওয়া সেখান থেকে প্রবাবিলিটি আসবে। তো এমনি আমি প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি। তো এই প্রবাবিলিটি, এই যে ক্যালকুলেট যেটা করলাম সেটা কি প্রবাবিলিস্টিক্যালি ক্যালকুলেট করলাম? ক্যালকুলেশনটা করছি ডিটারমিনিস্টিক্যালি, কিন্তু ইন্টারপ্রিটেশনটা এটা প্রবাবিলিটি। সিমিলারলি এই মডেলটা প্রবাবিলিস্টিক মডেল হইতে পারে, কিন্তু ডিটারমিনিস্টিকও হইতে পারে, যদিও আউটপুটগুলো সেটা প্রবাবিলিটি ডিনোট করে। ওকে, আচ্ছা ডাইগ্রেশন থেকে ফেরত আসি। তো ধরলাম আমার এরকম একটা পাইপলাইনের মতো চিন্তা করতে পারেন, একটা ডাটা ইনপুট নিয়ে সে দুইটা ডাটা প্রডিউস করে, ঠিক আছে। এখন আমি ধরেন তাইলে আমি F1 কে কীভাবে লিখতে পারবো? ধরেন F1 ইজ এ ফাংশন অফ V, আবার V ইজ এ ফাংশন অফ U, U ইজ এ ফাংশন অফ X, রাইট? আবার সিমিলারলি F2 কেও বলতে পারবো F2 ইজ এ ফাংশন অফ W, W ইজ এ ফাংশন অফ U, U ইজ এ ফাংশন অফ X। আচ্ছা, এখন আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আমি F1 এর ডেরিভেটিভ বাইর করতে চাই X এর রেসপেক্টে, কেমন বাই করবেন? চেইন রুল বলেন। আমি আইদার বাইরে থেকে ভিতর দিকেও ঢুকতে পারি অথবা ভিতর থেকে বাইরেও আসতে পারি। ধরেন যদি বাইরে থেকে ভিতর দিকে ঢুকি তাইলে গুণ F1 কে ইউ এর রেসপেক্টে করবেন, ভি কে ইউ এর রেসপেক্টে করবেন, ডিভি বাই ডিইউ ডিএক্স। শেষ, F1 এর ডেরিভেটিভ ক্যালকুলেট হয়ে গেল। আচ্ছা, F2 ডেরিভেটিভ কি? ওই একই রকম, df2 বাই dw, dw বাই du, du বাই dx, ঠিক আছে। আচ্ছা, এখন তো এই মাল্টি, ধরেন এরকম একটা ইনপুট আছে, দুইটা আউটপুট আছে, আমি এই দুইটা ভ্যালু ক্যালকুলেট করতে চাই।
তাইলে এই যে ফর্মুলা ধরেন আমি ইউ এর রেসপেক্ট এক্স এর ডেরিভেটিভ জানি, ভি এর রেসপেক্ট ইউ এরটা জানি, F1 এর রেসপেক্ট ভি এরটা জানি, আবার ইউ এর রেসপেক্ট এক্স এরটা জানি, ডাব্লিউ রেসপেক্ট ইউ এরটা জানি, F2 রেসপেক্ট ডাব্লিউটা জানি। তাইলে আমি এই যে এই ডেরিভেটিভগুলো ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, ক্যালকুলেট করার জন্য আমার অপারেশন কয়টা লাগবে দেখেন তো। এখানে 2টা গুণ লাগতেছে আর এখানে 2টা গুণ লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, তো টোটাল অপারেশন লাগতেছে 4টা। এখন স্যার একটা অপশন দিতে হয় মানে এই ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে কয়টা অপারেশন লাগতেছে? 2টা গুণ লাগতেছে। আর এই ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে 2টা গুণ লাগতেছে। তো টোটাল, হ্যাঁ, মানে দ্য ডেরিভেটিভস অফ অল আউটপুটস উইথ রেসপেক্ট টু অল ইনপুটস, এটা করতে 4টা অপারেশন লাগতেছে। আচ্ছা, এখন হ্যাকটা যেটা সেইটা হলো আচ্ছা সেটা একটা আচ্ছা ওয়েল অপারেশন আসলে আরেকটু বেশি লাগবে, মানে খালি গুণ। আচ্ছা, খালি গুণ করলেই হবে না, ধরেন আপনার আবার এই ভ্যালুগুলো ক্যালকুলেট করা লাগবে, মানে ফার্স্টে এই ভ্যালুগুলো লাগবে, তারপরে ভ্যালুগুলো গুণ দিবেন। তো ভ্যালুগুলো ক্যালকুলেট করার ধরেন একটা কস্ট আছে, ঠিক আছে? অর্থাৎ ধরেন এই ভ্যালুটা ক্যালকুলেট করার কস্ট ধরলাম 1, এই ভ্যালুটা ক্যালকুলেট কস্ট করার ধরলাম 1, এই ভ্যালুটা ক্যালকুলেট করার কস্ট ধরলাম 1, তারপরে লাগবে 2টা গুণ। তো টোটাল অপারেশন লাগবে আসলে 5টা। বুঝতে পারছেন? আচ্ছা, সিমিলারলি এখানেও 1 1 1 তারপরে প্লাস 2, টোটাল অপারেশন লাগবে 5টা। ওকে, কিন্তু একটা জিনিস দেখেন, এই ডাটাটা তো আমার যদি 2টাই ক্যালকুলেট করার উদ্দেশ্য হয়, এই ডাটাটা তো এই সাইডে একবার ক্যালকুলেট করে ফেলছি, এটা আরেকবার এভালুয়েট করার দরকার আছে, ঠিক আছে? তো আমি এই যে এই ডাটাটা যদি একবার ক্যালকুলেট করে স্টোর করে রাখি, স্টোর করে তারপর যদি সামনে প্রপাগেট করি, তাইলে এই একটা অপারেশন আমার কম লাগবে না? এইটাই অটোমেটিক ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? মানে আপনার যদি মাল্টি ইনপুট মাল্টি আউটপুট ফাংশন থাকে, তাইলে মানে সব কিছু সেপারেটলি না করে আপনার এই যে এই সেভিংসগুলো করার একটা মেকানিজম বাইর করা, যে আপনার যে ট্রিটা আছে, অর্থাৎ যে কম্পিউটেশনাল ট্রিটা আছে, কম্পিউটেশনাল ট্রি এর মধ্যে যে জায়গাগুলো কমন, মানে আপনি 2টা আলাদা আলাদা ব্রাঞ্চ না বানায় একটা কম্বাইন্ড ট্রি বানাবেন, তাইলে যেই জায়গাটা কমন ওই জায়গাটা একবার এভালুয়েট করলেই যথেষ্ট, প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা এভালুয়েট করা লাগবে না। রাইট রাইট, এইটাই তো। তো এখানে যদি একটা কমে যায়, তাইলে এখন আপনার মনে হতে পারে যে স্যার অপারেশন তো খুব বেশি কমে নাই, খালি একটা অপারেশন কমছে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আমার গ্রাফটা যদি অনেক বড় হয়, অনেক কমপ্লিকেটেড হয়, তাহলে এই 2টা পার্টের জন্য আলাদা গ্রাফ বানাইলে যতগুলো অপারেশন হইতো, আমি হয়তো কম্বাইন করে করলে আপনার অনেক বেশি সেভিংস পাওয়া যাবে। এটা কি সেন্স মেক করতেছে? স্যার কম্বাইন্স গুলো তো মানে অবভিয়াসলি সেভিংস, কারণ আমার হচ্ছে du/dx এর ভ্যালু একটা ইউজ করতে আমি মানে এই ক্ষেত্রে এই ট্রি এর মধ্যে মানে কম্বাইন পার্ট খালি এই একটা ব্রাঞ্চই বা একটা এজি কম্বাইন, কিন্তু আমার কমপ্লিকেটেড গ্রাফ হইলে অনেকগুলো এজ কম্বাইন্ড হয়ে যেতে পারে। যেমন স্যার আমরা যদি সাপোজ আরেকটা যদি ফাংশন নিতাম, তাহলে স্যার আমাদের আরেকটা মানে ফাংশনের সাথে হচ্ছে, হ্যাঁ, তখন 2টা সেভিংস হইতো। রাইট, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হলো একটা ইনপুট 2টা আউটপুটের এক্সাম্পল। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন 2টা ইনপুট, তাহলে মানে
এন নাম্বার অফ ডিফারেন্সিয়েশনের জন্য এরকম মানে কি লাইক আমরা স্যার মানে এরকম এন নাম্বার অফ আমাদের ডিফারেন্সিয়েশন আছে মানে তাহলে যদি হচ্ছে তিনটা হয় তাহলে আর কি মানে আমরা এরকম সিরিজ হিসেবে ক্যালকুলেট করতে পারবো যে লাইক প্রতিবার আমাদের একটা করে আমরা কস্ট সেট করতে পারবো অটোমেটিক না প্রত্যেকবার একটা না, মানে এটা ডিপেন্ড করে আপনার ফাংশনের উপর। মানে আপনি ধরেন এমনও হইতে পারে যে F3 যেই ফাংশনটা নিছেন F3 এর স্ট্রাকচার হয়তো অন্য কিছু, মানে এটা ভি এর উপর ডিপেন্ড করে, ডাব্লিউ এর উপর ডিপেন্ড করে। তো তো এটা আপনার ট্রি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে যে কী পরিমাণ সেভিংস হবে। এটা আমি একটা জাস্ট স্পেসিফিক এক্সাম্পল দিলাম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল খেয়াল করেন, দেখেন আমার কাছে এখন আমি 2 ইনপুট 1 আউটপুট ফাংশন দেখবো একটা। আচ্ছা, তো আমার কাছে দুইটা ইনপুট আছে এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই থেকে আমি ধরেন ইউ বানাবো আর ভি বানাবো, আর ইউ আর ভি থেকে এফ বানাবো। ঠিক আছে, অর্থাৎ আমি আমার ফাংশনটা হলো এই ফরম্যাটের এফ অফ ইউ এক্স কমা ওয়াই ভি এক্স কমা ওয়াই। ঠিক আছে, অর্থাৎ এফ ইউ আর ভি এর ফাংশন, ইউ আর ভি আবার এক্স আর ওয়াই এর ফাংশন। এখন ধরেন আমি এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে চাই উইথ রিসপেক্ট টু এক্স। তাহলে বের করার নিয়মটা কি? আপনার মাল্টি ডেরিভেটিভ চেইন রুল ব্যবহার করতে হবে। মাল্টি ডেরিভেটিভ চেইন রুল যেটা বলে সেটা হইল এফকে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করবেন, তারপরে ইউকে এক্স এর রেসপেক্টে করবেন, প্লাস এফকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবেন, তারপরে ভিকে এক্স এর রেসপেক্টে করবেন। ঠিক আছে, আচ্ছা সিমিলারলি ডেল এফ বাই ডেল ওয়াই কী হবে? তার সরি ডেল ইউ, আচ্ছা ইউটা আগে লিখি। বুঝতে পারছেন কি লিখছি, কেমনে হইল? আচ্ছা, তো এখন আমার উদ্দেশ্য যদি হয় এই দুইটা ক্যালকুলেট করা, অর্থাৎ এফ এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করে আর এফ এর ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করা, তাইলে আমার অপারেশন কয়টা লাগতেছে দেখেন। এখানে 1 2 3 4 7টা, দুইটা গুণ লাগবে আর একটা যোগ লাগবে। ঠিক আছে, আর এখানে লাগবে হইল 1 2 3 4 5 6 7, এখানেও 7টাই লাগবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন যে ডেল এফ বাই ডেল ইউ এইখানেও লাগতেছে, এখানেও লাগতেছে, এইটাও এখানেও লাগতেছে, এখানেও লাগতেছে। তো আমি যদি কম্বাইন প্রসেসিং করি তাইলে ধরেন এই দুইটা বারবার ইউজ করা লাগবে না, বারবার এভালুয়েট করা লাগবে না, তাহলে আমার দুইটা সেভিংস হয়ে গেল। ঠিক আছে, এইটাই এইটাই অটোমেটিক ডিফারেন্সিয়েশন বেসিক্যালি এইটাই। তাহলে কি অটোমেটিক ডিফারেন্সিয়েশনটা স্যার আমরা হচ্ছে এরকম ভাবে হচ্ছে বলতে পারি, অর স্যার এটা হচ্ছে কেস যে মানে অটোমেটিক ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে মানে আমাদের যে হচ্ছে কম্পিটিশনের ট্রিটা আছে মানে সেটা যদি হচ্ছে আমরা কম্বাইন করে করে তাহলে দেন হচ্ছে আমরা কস্ট সেভ করতে পারি। হ্যাঁ এইটাই, মানে আমি ধরেন এইটাই এই ট্রিটাকে ধরেন দুই ভাগে লিখতে পারতাম, F1 এর জন্য একটা ট্রি লিখতে পারতাম, F2 এর জন্য একটা ট্রি লিখতে পারতাম। দুইটা কম্বাইন করে যদি একটা ট্রি বানাই তাইলে আমার এই জায়গাগুলো সেভ হবে। সিমিলারলি এইটা তো 1 ইনপুট 2 আউটপুটের জন্য দেখলাম, এখানে 2 ইনপুট 1 আউটপুটের জন্য দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে ধরেন আপনি যদি এই ডেল এফ বাই ডেল ইউ আর ডেল এফ বাই ডেল ভি
এই দুইটা একবার এভালুয়েট করে এই জায়গায় স্টোর করে রাখেন। তারপরে এক্সের এভ্যালুয়েশনটা করার জন্য আপনি বেসিক্যালি এইটা এভ্যালুয়েট করবেন, এইটা এভ্যালুয়েট করবেন, তারপরে গুণ দিবেন। আর ওয়াইটা এভ্যালুয়েট করার জন্য এটা এভ্যালুয়েট করবেন, এটা এভ্যালুয়েট করবেন, তারপরে গুণ দিবেন। কি বলছি বুঝতে পারছেন? এই যে মানে আমি এই এজগুলো দিয়ে হলো এই ডেরিভেটিভগুলো বোঝাচ্ছি। তো এইটা হলো ডেল এফ বাই ডেল ইউ, এফ এর রেসপেক্টে ইউ এর ডেরিভেটিভ। এটা ডেল এফ বাই ডেল ভি, এফ এর রেসপেক্টে ভি এর ডেরিভেটিভ। তারপরে আপনার এইটা হবে ইউ এর রেসপেক্টে এক্স এর দিস টার্ম, এইটা হবে ভি এর রেসপেক্টে এক্স এর দিস টার্ম, এটা হবে ইউ এর রেসপেক্টে ওয়াই এর দিস টার্ম, এটা হবে ভি এর রেসপেক্টে ওয়াই এর দিস টার্ম। ঠিক আছে? তো তাহলে এই জায়গায় পৌঁছাইতে হলে কী করতে হবে? এটা নিব, এইটার সাথে এইটা গুণ দিব, তারপরে এইটার সাথে এইটা গুণ দিব, যোগ করব। আর এখানে পৌঁছাইতে হলে এইটার সাথে এইটা গুণ দিব, এটার সাথে এইটা গুণ দিব, তারপর যোগ করব। স্যার এখানে যদি আমরা আরেকটা জিনিস ইউজ করতে হয়, এটা যেমন স্যার আমরা অ্যালগরিদম কোর্সের সময় হচ্ছে দেখতে হচ্ছে যে শর্টেস্ট লাইক না, শর্টেস্ট এখানে জাস্ট শর্টেস্টটা নিলে হবে না। এটা কারণ কি, আমার সবগুলো রাস্তাই নিতে হবে। মানে এখানে দেখেন এক্সে পৌঁছানোর রাস্তা, মানে এস থেকে ইউ থেকে এক্সে পৌঁছায় গেলাম, এই রাস্তাটার জন্য নিতে হবে, কিন্তু আরেকটা রাস্তাও তো আছে, ওই রাস্তাটাও কাউন্ট করতে হবে, নাহলে তো আমার অ্যাকচুয়াল ফর্মুলার সাথে মিলবে না। ওকে, বাট ইন্টারেস্টিং আইডিয়া। এখানে হয়তো গ্রাফ থিওরির কিছু জিনিসপত্র ব্যবহার করা যাইতে পারে। স্যার মানে যেহেতু আমরা আমাদের কস্ট হচ্ছে মিনিমাইজেশনের জন্য হচ্ছে অটোমেটিক ডিফারেন্সিয়েশন ইউজ করতেছি, তাহলে মানে লাইক মানে ওয়াই নট। বুঝতে পারছি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি খুবই সাটলি একটা জিনিস করছি। সেটা হলো যখন এইটা এভ্যালুয়েট করতেছিলাম, এই এক্সাম্পলটা যখন এভ্যালুয়েট করতেছিলাম, তখন নিচের থেকে উপরের দিকে গেছি। আর যখন এটা এভ্যালুয়েট করতেছিলাম তখন উপর থেকে নিচের দিকে গেছি। ঠিক আছে? এটা করাটা নেসেসারি না, এটা আমি করছি কারণ আছে। ধরেন এইটাও আমি নিচের থেকে উপরের দিকে এভ্যালুয়েট করতে পারতাম। এভ্যালুয়েট করলে যেটা হইতো সেটা হইল এক্সের সাথে ইউ এর ডেরিভেটিভ বাইর করতাম, তারপরে ইউ এর সাথে এক্সেরটা এফ এরটা বাইর করতাম, তারপর উপরে যাইতাম। ঠিক আছে? অর্থাৎ তারপরে এক্সের থেকে ভি এরটা বাইর করতাম, ভি এর থেকে এইটা বাইর করতাম, এটা থেকে এইটা বাইর করতাম। এইটা করলে অসুবিধা যেইটা সেইটা হইল এক রানে খালি এক্সের ডেরিভেটিভটাই বাইর হবে। তো ওই যে সেভিংসটা, অর্থাৎ এখানে ধরেন আমার ওই সেভিংসটা এখানে পাবো না। মানে আই গেস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যদি আমার আউটপুটের সংখ্যা ইনপুটের সংখ্যার চেয়ে কম হয়, তাইলে পিছন দিয়ে গেলে লাভ বেশি। আর যদি আউটপুটের সংখ্যা ইনপুটের সংখ্যার চেয়ে বেশি হয়, তাহলে সামনের দিকে গেলে লাভ বেশি। সামনে বলতে আমি এটাকে সামনের দিকে বুঝাচ্ছি আর ওটাকে পিছনের দিকে বুঝাচ্ছি। ঠিক আছে? এখন এইখানে আর কি কোনো সেভিংসই হয় নাই। ধরেন এই এক্সাম্পলে সামনের দিকে যে কোনো সেভিংসই হয় নাই, কিছু সেভিংস হইতে পারতো যদি ট্রিটা একটু কমপ্লিকেটেড হইতো, আরও ইন্টারকানেকশন থাকতো, তাহলে সামনের দিকেও কিছু সেভিংস হইতে পারতো। তবে ইন জেনারেল ধরেন আপনার যদি যেটা বললাম যে ইনপুটের সংখ্যা কম হয়, আউটপুটের সংখ্যা কম হয়, ইনপুটের সংখ্যা বেশি হয়, তাহলে পিছন দিকে গেলে সেভিংস বেশি হয়। আর যদি আউটপুটের সংখ্যা বেশি হয়, ইনপুটের সংখ্যা কম হয়, তাইলে সামনের দিকে গেলে সেভিংস বেশি হয়। ঠিক আছে? এই যে দুইটা মোড, সামনের দিকে যাওয়া মানে ধরেন পিছনের দিক থেকে আসলে কি করা, মানে বেসিক্যালি আমি এইটা আগে ক্যালকুলেট করছি, মানে এফ বাই ডেল এফ বাই ডেল ইউ, এই পার্টটা আগে ক্যালকুলেট করছি, তারপর এই পার্টটা ক্যালকুলেট করছি। অর্থাৎ আগে এই টার্মটা ক্যালকুলেট করছি, তারপর এই টার্মটা ক্যালকুলেট করছি, আগে এই টার্মটা ক্যালকুলেট করছি, তারপর এই টার্মটা ক্যালকুলেট করছি, এইভাবে। আর সামনের দিকে গেলে যেটা, এটার মিনিং হইল আগে এইটা ক্যালকুলেট করছি। ঠিক আছে? ইউ এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভটা আগে করছি, তারপর ভি এর রেসপেক্টে ইউটা করছি, তারপর এফ এর রেসপেক্টে ভি এরটা করছি। অর্থাৎ একটা হলো এই দিকে যাচ্ছি, আর একটা হলো এই দিকে যাচ্ছি। ঠিক আছে? এই মোডটাকে বলে ফরওয়ার্ড অ্যাকুমুলেশন। আর এই মোডটা মানে পিছন দিকে যাওয়া, এটাকে বলে রিভার্স অ্যাকুমুলেশন।
আমার অ্যাকুমুলেশনের বানান ভুল হইতে পারে, নট শিওর। ঠিক আছে, আচ্ছা। তো আপনার যে কোনো কেসই ফরওয়ার্ডেও চালাতে পারেন, রিভার্সেও চালাতে পারেন। ধরেন এই কেসটা যে আমাকে রিভার্সে চালাতে হবে এটা নেসেসারি না, আমি চাইলে ফরওয়ার্ডেও চালাতে পারি। এই কেসটাও যে আমাকে ফরওয়ার্ডে চালাতে হবে এটা নেসেসারি না, এটাও রিভার্সেও চালাতে পারি। ঠিক আছে, এইটা যদি রিভার্সে চালাই তাইলে, আচ্ছা চিন্তা করেন, রিভার্সে যদি চালাই তাইলে একবারে ডেল F1 বাই ডেল এক্সটা বের হবে। আবার চালাইলে তারপরে এইটা বের হবে। ঠিক আছে, তো আলটিমেটলি এই জিনিসটা দুইবার কমপ্লিট করাই লাগলো। ওকে, আর এইটা যদি ফরওয়ার্ডে চালাই, এইটা ফরওয়ার্ডে চালাইলে যেটা হবে, এই যে এক্সের থেকে এই মানে এটা ক্যালকুলেট করব, তারপরে এটা জোড়া লাগাবো। হ্যাঁ, আর রাইট, ওয়াইয়ের জন্য তারপরে আবার এইদিকে যাব, তারপর এইদিকে জোড়া লাগাবো, তারপর সামনে যাব। তো এইখানে এই যে এই দুইটা দুইবার ক্যালকুলেট করাই লাগলো। ওকে, তো মানে চালানো যাবে না যে এটা এরকম কোনো রুল নাই যে আপনাকে এই রকম গ্রাফ হইলে ফরওয়ার্ড অ্যাকুমুলেশনেই চালাতে হবে, বা এরকম গ্রাফ হইলে রিভার্স অ্যাকুমুলেশনেই চালাতে হবে, এরকম নাই। কিন্তু ওই তো যেটা বললাম যে এরকম ইনপুট আউটপুট ভ্যারিয়েন্স থাকলে আপনার কোনো একটা মোডে সেভিংস বেশি হবে, তো তখন আপনাকে চিন্তা করা লাগবে যে আপনি কোনটাতে চালাবেন। লেট কেন? I am disappointed. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, তো রিভার্সে চালাইতে গেলে, আচ্ছা তবে রিভার্সে চালানোর কিছু ক্যাভিয়াটস আছে, আপনাকে কিছু এক্সট্রা কাজ করতে হবে। রিভার্সে চালানোর সময় যেটা করা লাগবে দেখেন, আচ্ছা যদি এবার এরকম একটা গ্রাফ দেখি, মানে ফার্স্টে তো ইনপুট করতে যাবে রিভার্সে, এটা মানে তখন হচ্ছে অ্যাডভান্টেজ গুলো যখন হচ্ছে আমাদের ইনপুটের সংখ্যা বেশি থাকবে আউটপুট কম থাকবে। সেদিকে আমরা কন্ডিশন হিসেবে ধরতে পারি, হ্যাঁ বলতে পারেন কন্ডিশন, মানে কন্ডিশন হ্যাঁ বলতে পারেন যে এই কন্ডিশন স্যাটিসফাইড হইলে একটাতে লাভ বেশি পাওয়া যাবে, একটাতে। হ্যাঁ হ্যাঁ এইটাই। ওকে, আচ্ছা এখন তো ধরেন আমার যদি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট থাকে তাইলে কি? ধরেন এটা আমার গ্রাফ, আমার ইনপুটগুলো হলো XYZ, আউটপুট হলো F1 F2। অথবা আমি ইনপুটকে আরো সহজ মানে X1 X2 XT দিয়ে লিখি।
কোনটা সুবিধা হয়, x1 x2 x3 দিয়ে লেখাটা সুবিধা হয় নাকি? আচ্ছা ওকে, এখন আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো প্রত্যেকটা আউটপুটের প্রত্যেকটা ইনপুটের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ বাইর করা। তাহলে টোটাল পার্শিয়াল ডেরিভেটিভের সংখ্যা হবে কত? 6টা হবে টোটাল পার্শিয়াল ডেরিভেটিভ, চিন্তা করেন। আউটপুট কি কি? আউটপুট হলো f1 আর f2, ইনপুট হলো x1 x2 x3। f1 এর পার্শিয়াল ডেরিভেটিভ আছে কয়টা? 3টা। f2 এর পার্শিয়াল ডেরিভেটিভ আছে 3টা। তো আমার টোটাল 6টা পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেট করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো লাইক u v আর x1 আর f2 এর হচ্ছে u v w v x2। বুঝি না এটা। f2 এর ক্ষেত্রে w v x2 মানে স্যার ইচ্ছা আর f2 কিন্তু স্যার বেশি বার হবে না, মানে যদি ইকুয়াল না হয় পার্শিয়াল ডেরিভেটিভটা। বুঝি নাই। মানে বললাম স্যার আমার, আচ্ছা না স্যার ঠিক আছে, লাইক মানে x2 যেটা মানে সেটা হচ্ছে স্যার আমার দুইবারের ক্ষেত্রে মানে আচ্ছা, এই গ্রাফটার মিনিং বুঝছেন? এই গ্রাফটা কি কাজ করতেছে? x1 x2 x3 হলো ইনপুট, x1 আর x2 ব্যবহার করে u বানাচ্ছে, x2 আর x3 ব্যবহার করে w বানাচ্ছে, আর x1 আর x2 ব্যবহার করে v বানাচ্ছে। তারপরে এই uv থেকে f1 বানাচ্ছে, আবার এই vw থেকে f2 বানাচ্ছে। এই গ্রাফটার মিনিং হলো এটা, মানে আমরা যে লিখছিলাম ধরেন f অফ u অফ v অফ x, এটার মানে কি? এক্স ভি এক্সের উপর ডিপেন্ড করে, ইউ ভি এর উপর ডিপেন্ড করে, এফ ইউ এর উপর ডিপেন্ড করে। ওইটার করেসপন্ডিং ধরেন আমি এরকম একটা গ্রাফ আঁকছি, একটা ফাংশন, মানে দুইটা ফাংশন যেখানে ডিপেন্ডেন্সগুলো হলো এরকম। এখন আমার উদ্দেশ্য হলো f1 এর রেসপেক্টে x1, f2 রেসপেক্টে x2, ওই যে মানে সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেট করা। আচ্ছা, সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভ যদি ক্যালকুলেট করতে চাই, এখন একটা জিনিস দেখেন, আমি যদি ফরওয়ার্ড মোডে চালাই, ফরওয়ার্ড মোডে চালানোর সময় যেটা করা লাগে সেটা হলো আপনি একটা ভ্যারিয়েবল থেকে শুরু করবেন, তারপরে সামনে আগাইতে থাকবেন। আর রিভার্স মোডে চালানোর সময় যেটা করা লাগে, আপনি একটা আউটপুট থেকে শুরু করবেন, তারপরে পিছনে যাইতে থাকবেন। ওকে, তো আমি যদি এই ভ্যারিয়েবলটা থেকে শুরু করি, তাইলে এই জায়গায় ধরেন আমার এখানে ডেল ইউ বাই ডেল এক্স ওয়ান ক্যালকুলেট হবে, ডেল ভি বাই ডেল এক্স ওয়ান ক্যালকুলেট হবে। আচ্ছা, আমি আরেকটা কালার দিয়ে ইউজ করি, ডেল ইউ বাই ডেল এক্স ওয়ান, এখানে ডেল ভি বাই ডেল এক্স ওয়ান, এটা ক্যালকুলেট হবে। আচ্ছা, ক্যালকুলেট হওয়ার পরে তারপরে আমি যদি আরও সামনে আগাই, তাইলে এই ব্রাঞ্চে হইল ডেল ইউ বাই ডেল এক্স ওয়ান, লাইক ইউ থেকে যদি হচ্ছে এফ এর দিকে ইউ থেকে যদি এফ এর দিকে যাই, যাই, তাইলে এই জায়গায় হইল ডেল এফ বাই ডেল ইউ, ডেল এফ ওয়ান বাই ডেল ইউ, এটা থাকবে। ওকে, আচ্ছা, আর এই ব্রাঞ্চে থাকবে ডেল এফ ওয়ান বাই ডেল ভি, আর এই ব্রাঞ্চে থাকবে ডেল এফ টু বাই ডেল ভি। ওকে, তো দেখেন আমরা যদি সামনে আগাই তাহলে কি হবে? এই নোড থেকে যখন এই নোডে যাব, তখন এই দুইটা ডেরিভেটিভ এখানে জমা হবে। আপনি চিন্তা করতে পারেন এমনি যে আপনি যত সামনে আগাচ্ছেন তত ডেরিভেটিভ গুণ, মানে আমাদের ওই এক্সপ্রেশনটার দিকে আমরা আবার খেয়াল করি। ধরেন এফ অফ ইউ অফ ভি অফ এক্স, এটা ডেরিভেটিভ হইল ডেল এফ বাই ডেল ইউ বাই ডিভি, ডিভি বাই ডিএক্স। তো আপনি চিন্তা করেন যে আমি যত সামনের দিকে আগাবো তত গুণ দিয়ে দিয়ে আগাবো, ঠিক আছে? যে আমি যখন এইটা পাবো, এটার সাথে এটা গুণ দিয়ে তারপরে এই জায়গায় জমা করে ফেলবো, ঠিক আছে? ফার্স্ট স্টেপে ডিভি বাই ডিএক্স জমা করব, সেকেন্ড স্টেপে
যেটা জমা হয়েছিল ওইটার সাথে নতুন ডেরিভেটিভটা গুণ দিব, অর্থাৎ এটার সাথে এটা গুণ দিব, তারপর আবার জমা করব। এই জমা করাটাই এই কারণে অ্যাকুমুলেশন নাম এইটার। ওকে, তারপর এখানে যেটা জমা হয়েছে সেটার সাথে আবার df/du গুণ দিব। তাহলে যেগুলো জমা হচ্ছে ওগুলোর সাথে যদি একটার পর একটা গুণ দিতে থাকি তাহলে টোটাল গুণফলটা পেয়ে যাব। আচ্ছা, এই ফাংশনটার সাথে গ্রাফের রিলেশন নাই, এই ফাংশনটা হইলো আগের এক্সাম্পলে বলছিলাম। ওকে, আই গেস এইটার যদি আমি ফাংশন লিখি, এটা ফাংশন হয়তো এরকম কিছু একটা হবে যে f1 is a function of u আর v, আর u is a function of x1 x2, v is a function of x1 x2। f1 এর এক্সপ্রেশনটা হয়তো এরকম হবে, আর f2 এর এক্সপ্রেশনটা হবে হইলো f2 কিসের উপর ডিপেন্ড করে, v আর w এর উপর ডিপেন্ড করে, v আবার v কিসের উপর ডিপেন্ড করে, x1 আর x2 এর উপর ডিপেন্ড করে, আর w ডিপেন্ড করে x2 আর x3 এর উপর। ডায়াগ্রামের সাথে আগের মতো কম্পাউন্ড বলতে বুঝি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা অন্য একটা এক্সাম্পল, এইটাই এক্সাম্পলটা না, ও অন্য এক্সাম্পল। আচ্ছা, এইটার করেসপন্ডিং গ্রাফটা ছিল এইরকম যে এক্স ভি ইউ এফ। ঠিক আছে, এইটা আরেকটা গ্রাফ আঁকছি। ওকে, তো আপনি যদি এদিক থেকে এইদিকে যান, তারপরে এই দিক থেকে এই দিকে যান, মানে এই নোডে ধরেন du/dx1 জমা হয়েছে, এই নোডে dv/dx1 জমা হয়েছে, তারপর এখান থেকে সামনে আগাইলে এই নোডে df এইটা গুণ এইটা জমা হবে, এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা জমা হবে, আর এই নোডে জমা হবে হইল এইটা গুণ এইটা। তো অ্যাট দ্য এন্ড আপনি df1/dx1 আর এখানে df2/dx2 পেয়ে যাবেন। বুঝছেন না হারাই গেছেন? ঠিক আছে। আচ্ছা, আমি যদি df1/dx1 এর এক্সপ্রেশন লিখতাম তাহলে কেমন হইতো? এক্সপ্রেশনটা এরকম হইতো না, দেখেন df1/du টাইমস du/dx1 প্লাস df1/dv টাইমস dv/dx1। আর এখানে হ্যাঁ, x3 এখানে ক্যালকুলেট হবে না, x2 গুলো ক্যালকুলেট হবে না, আমি জাস্ট x1 গুলো ক্যালকুলেট হবে। আচ্ছা, এখানে তো আসলে আর কিছু নাই, সো ∂x1 তো 0, তো আচ্ছা এখানে এই টার্মটা আসবে না। করছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন এই ফাংশনটার x1 এর রেসপেক্টে ডেরিভেটিভটা লিখছি। তো এই ফাংশনের x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ লিখলে চেইন রুলটা কি হবে? f1 কে u এর রেসপেক্টে করব, u কে x1 এর রেসপেক্টে করব, তারপর f1 কে আবার v এর রেসপেক্টে করব, v কে x1 এর রেসপেক্টে করব, তারপর দুটো যোগ করব। এটা হলো এক্সপ্রেশন। আর এইটার যদি x1 এর রেসপেক্টে করি, f2 কে v এর রেসপেক্টে করব, v কে x1 এর রেসপেক্টে করব, এই এক্সপ্রেশনের মধ্যে x1 নাই, তো এটাকে x1 এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে, তো এই 0 টার্মটা লিখি নাই। তো এখানে চিন্তা করে দেখেন যে এই পার্টটা দুইটা এক্সপ্রেশনই ক্যালকুলেট করা লাগতেছে। ওকে, তো আমি যখন সামনের দিকে যাব তখন এই একটা ব্রাঞ্চের সেভিংস হবে। আমি যদি আলাদা আলাদা করে যাইতাম, ঠিক আছে, ধরেন f1 এর জন্য একটা গ্রাফ বানাইতাম, f2 এর জন্য একটা গ্রাফ বানাইতাম,
তখন ওই দুইটা গ্রাফেই ডিবি বাই ডিএক্স ওয়ানটা দুইবার ক্যালকুলেট করা লাগতো, ঠিক আছে। কম্বাইন গ্রাফ করলে এটা একবার ক্যালকুলেট করা লাগবে, তারপর আমি যদি ওই ভ্যালুটা স্টোর করে প্রোপাগেট করি তাইলে ওই একটা সেভিংস হবে, ঠিক আছে। তো আমরা যখন সামনের দিকে আগাবো তখন মানে গুণ করতে করতে আগাবো আর কি। প্রত্যেকটা নোডে আগে যা কিছু গুণ দিছি সব কিছু গুণ দিয়ে প্রত্যেকটা নোডে সেটা জমা করে রাখবো, তারপরে সামনে আগানোর সময় গুণ দিয়ে তারপরে আবার জমা করব, ঠিক আছে। মানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার চিন্তা করতে পারেন আর কি, ঠিক আছে। যে আমি যখন এই লেয়ার থেকে সামনের দিকে যাব তখন এখানে জমা করব হলো এখানে যেই জায়গা থেকে পৌঁছে আসছি সেই জায়গার সবগুলো ডেরিভেটিভ জমা করব। ধরেন ডিউ বাই ডিএক্স ওয়ান এখানে জমা করব, এখানে হলো ডিভি বাই ডিএক্স ওয়ান জমা করব। তারপরে যখন এখানে আসবো এখানে কোনখান থেকে আসছে, এখান থেকে আসছে, এখান থেকে আসছে, তো এই দুই জায়গায় যেইটা জমা করছিলাম এইটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব, তারপর যোগ করব। যোগ করলে বেসিক্যালি এই এক্সপ্রেশনটা পাবো, তাইলে আমি ডিএফ ওয়ান বাই ডিএক্স ওয়ান ক্যালকুলেট হয়ে যাবে। আবার যখন এখানে আসবো তখন এখানে কোন জায়গা থেকে আসা যায়, এখান থেকে। তো এখানে যেটা জমা হয়েছিল এটার সাথে এই এজটা গুণ দিব, গুণ দিয়ে তারপর এখানে আসবো। এখানে এই ব্রাঞ্চগুলো অফ, ঠিক আছে। তো এখান থেকে কোনো কন্ট্রিবিউশন নেই, কন্ট্রিবিউশন 0, তাইলে হয়ে গেল। আচ্ছা, তো ফরওয়ার্ড পাসে যেটা হয়, ফরওয়ার্ড পাসে হইল আপনি যেই ভ্যারিয়েবল থেকে শুরু করছেন ওই ভ্যারিয়েবলের রিসপেক্টে সবগুলো আউটপুটের ডেরিভেটিভ ক্যালকুলেট হয়ে যায়। ধরেন আপনি x1 থেকে শুরু করলে f1 বাই ডেল f1 বাই ডেল x1 ডেল f, আচ্ছা এখানে x2 লিখছি কেন, ডেল f2 বাই ডেল x1, x1 এর রিসপেক্টে সব ডেরিভেটিভ একবারে ক্যালকুলেট হয়ে যাবে যদি আপনি ফরওয়ার্ড মোডে চালান, ঠিক আছে। তাহলে আমি যদি ফরওয়ার্ড মোডে সবগুলো ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাই, ডেরিভেটিভ টোটাল কয়টা, 6টা। f1 এর রিসপেক্টে x1, f2 এর রিসপেক্টে x1, f1 এর রিসপেক্টে x2, f2 এর রিসপেক্টে x2, f1 এর রিসপেক্টে x3, f2 এর রিসপেক্টে x3। তাহলে ফরওয়ার্ড মোডে চালাইলে কয়বার চালাইতে হবে, 3বার। মানে একবার চালাইলে তো এই দুইটা সাইমালটেনিয়াসলি ক্যালকুলেট হয়ে যাচ্ছে। তারপরে আমার গ্রাফটাকে আবার রিসেট করা লাগবে, রিসেট করে তারপর x থেকে শুরু করে আবার চালানো লাগবে, ঠিক আছে। তো এইটাই 3বার চালানো লাগবে। আচ্ছা, রিভার্স মোডে চালাইলে যেটা হয় সেটা হইলো, আচ্ছা রিভার্স মোডে চালাইলে কি হয় দেখি। আচ্ছা, ফরওয়ার্ড মোডে এই ব্রাঞ্চগুলো কনসিডার করলাম না কেন? ফরওয়ার্ড মোডে এই ব্রাঞ্চগুলো কনসিডার করি নাই কেন? কারণ আমাদের স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি হইল গুণ দিব, যোগ করব, সামনে আগাবো, এটা হলো আমাদের স্ট্র্যাটেজি। তো এইটা যদি স্ট্র্যাটেজি হয় তাইলে যদি এই ব্রাঞ্চগুলো কনসিডার করতাম তাইলে কি হইতো দেখেন, এখানে ডেল ভি বাই ডেল এক্স ওয়ান আর ডেল ভি বাই ডেল এক্স টু এই দুইটা যোগ হয়ে যেত না? অর্থাৎ এই ব্রাঞ্চের যে ডেরিভেটিভ আর এই ব্রাঞ্চের যে ডেরিভেটিভ ডেল ভি বাই ডেল এক্স টু এই দুইটা তো যোগ হয়ে যেত। তো এই দুইটা যোগ করে কি পাইতাম? এই দুইটা যোগ করে তো আসলে কিছু পাইতাম না, মানে সেন্সিবল কিছু পাইতাম না। আমার কোনো ডেরিভেটিভের এক্সপ্রেশনে কিন্তু এই দুইটা যোগফল নাই। ওকে, বুঝতেছেন কি? তো এইটা আর কি কারণ, মানে এই কারণে মিক্সিং করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার রিভার্স মোডটা দেখি। ধরেন আমি যদি এখন রিভার্স মোডে, সিমিলারলি রিভার্স মোডে যখন যাব তখন মাল্টিপল আউটপুট নিয়ে কাজ করতে পারবো না, একটা সিঙ্গেল আউটপুট থেকে শুরু করা লাগবে। ওকে, কারণ যদি মাল্টিপল আউটপুট নিয়ে কাজ করি তাইলে যেটা হবে যে দেখেন এই নোডে আছে হইল ডেল এফ টু বাই ডেল ভি, আর এই নোডে আছে হইল ডেল এফ ওয়ান বাই ডেল ভি। তো এই দুইটা যদি জোড়া লাগাই, যোগ করি, যোগ করলে সেন্সিবল কিছু পাবো না, কারণ আমার কোনো ডেরিভেটিভের এক্সপ্রেশনেই এই দুইটা যোগফল নাই। আপনি চাইলে ডেরিভেটিভের এক্সপ্রেশনগুলো লিখে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো
এখন ধরেন আমি F1 থেকে শুরু করলাম, F1 থেকে শুরু করলে ওই স্ট্র্যাটেজি ওইটাই যে যত লেয়ার বাই লেয়ার সামনে যাইতে থাকবো গুণ দিব আর যোগ করবো, গুণ দিব আর যোগ করবো। আচ্ছা, এখান থেকে যখন এই দিকে আসবো তখন এই দুইটা নোডে কি জমা হবে, এই দুইটা কোয়ান্টিটি জমা হবে, ডেল F1 বাই ডেল ইউ জমা হবে আর ডেল F1 বাই ডেল ভি জমা হবে। ঠিক আছে, তো টু কিপ ট্র্যাক আপনি এখানে চিন্তা করে দেখেন যে এখানে জমা হয়েছে ডেল F1 বাই ডেল ইউ। আচ্ছা, আমি না লিখি, নাইলে এই গ্রাফটা অনেক কনভলিউটেড হয়ে যাবে। এ বি নাম দেই, যে এর ভ্যালু কত জমা হয়েছে, এর ভ্যালু জমা হয়েছে হইল ডেল F1 বাই ডেল ইউ, আর বি এর ভ্যালু জমা হয়েছে ডেল F1 বাই ডেল ভি। তারপরে ধরেন আবার পিছনে আসলাম, আবার যদি পিছনে আসি তাহলে পিছনে আসার স্ট্র্যাটেজি কি, এর সাথে এটা গুণ দিব। ঠিক আছে, এই নোড থেকে যখন এই নোডে আসবো, যেই এজ দিয়ে আসতেছি ওই এজের ডেরিভেটিভটা গুণ দিব। আচ্ছা, তো গুণ দিলে কি আসবে, এ গুণ ডেল ইউ বাই ডেল X1। এখন এখানে তো এখান থেকেও আসতে পারি, তাহলে আবার বি এর সাথে এই এজেরটা গুণ দিব, তাহলে বি গুণ ডেল ভি বাই ডেল X1। ওকে, আচ্ছা, তারপর এইখানে, তাইলে এইখানে জমা হবে কি, এইখানে জমা হবে হইল, এটার নাম যদি সি দেই, এখানে সিটা জমা হবে, এই জিনিসটা এই নোডে জমা হবে। আচ্ছা, এই নোডে কি জমা হবে বলেন, এ গুণ এইটা, এটার নাম দিলাম ডি, এ গুণ ডেল ভি বাই ডেল X2, আর এইটা হইল বি গুণ, সরি, ডেল ইউ, এটা ডেল ইউ বাই ডেল X2, আর এখানে মানে ইউ এর রেসপেক্টে X2 ডেরিভেটিভ, তো ডেল ইউ বাই ডেল X2, আর এই নোটে জমা হবে বি, রাইট। ঠিক আছে, আর এই নোটে আসলে কিছু জমা হবে না। তো দেখেন আপনার তাইলে এক ইটারেশনেই, আচ্ছা এই জিনিসটা কি, এই জিনিসটা তাইলে কি, আমি এ বির ভ্যালু বসাই দেই, এ বির ভ্যালু বসাইলে হইল ডেল F1 বাই ডেল ইউ, ডেল F1 বাই ডেল ভি, ডেল F1 বাই ডেল ইউ, ডেল F1 বাই ডেল ভি। এখন দেখেন এইটাই কিন্তু আমার ডেল F1 বাই ডেল X1, ম্যাচ করে দেখেন। ঠিক আছে, দিস ইজ আওয়ার ডেল F1 বাই ডেল X1, আর ডেল F1 বাই ডেল X2 যদি লিখতাম তাহলে এক্সপ্রেশনটাই পেতাম। তো দেখেন আমার এক রানে F1 এর রেসপেক্টে সব ডেরিভেটিভ বাইর হয়ে গেছে। আপনি বলতে পারেন যে স্যার X3 রেসপেক্টে তো বাইরে না, X3 রেসপেক্টেও বাইর হয়েছে, X3তে কি জমা হয়েছে, X3 তো কিছু জমা হয় না, বেসিক্যালি জিরো জমা হয়েছে। F1 এর সাথে কি X3 কোনো ডিপেন্ডেন্স আছে না, তো বেসিক্যালি X3 রেসপেক্টে ডেরিভেটিভটাও এখানে জমা হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি যদি রিভার্স ডাইরেকশনে, মানে আপনি যদি ফরওয়ার্ড ডাইরেকশনে ক্যালকুলেট করেন, যদি X1 থেকে শুরু করি, তাহলে আমার এক রানে ডেল F1 বাই ডেল X1, ডেল F2 বাই ডেল X1, যদি আরও ফাংশন থাকতো ডেল F3 বাই ডেল X1, অর্থাৎ X1 এর রেসপেক্টে সব কিছু ক্যালকুলেট হয়ে যেত ফরওয়ার্ড মোডে। আর রিভার্স মোডে যেটা হবে সেটা হলো, আমি যদি F1 থেকে শুরু করি তাহলে ডেল F1 বাই ডেল X1, ডেল F1 বাই ডেল X2, ডেল F1 বাই ডেল X3, ডট 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 ডট, অর্থাৎ F1 এর রেসপেক্টে যতগুলো ডেরিভেটিভ আছে সব ক্যালকুলেট হয়ে যাবে। বুঝতে পারতেছেন যে এখানে ডেনোমিনেটরটা কমন আর ওইখানে নিউমিনেটরটা কমন। ওকে, তো আপনার এখন বলেন, যদি আউটপুট কম হয় ইনপুট বেশি হয় তাহলে কোনটা বেশি এফিশিয়েন্ট হবে? আউটপুট কম আর ইনপুট বেশি। দেখুন দেখেন ইনপুটটা তো ডেনোমিনেটরে আছে আর আউটপুটটা নিউমিনেটরে আছে। তো যদি ফরওয়ার্ড মোডে চালাই প্রত্যেকটা ইনপুটের জন্য বারবার রান করতে হবে, আর রিভার্স মোডে চালাইলে প্রত্যেকটা আউটপুটের জন্য বারবার রান করতে হবে। তো আউটপুটের সংখ্যা যদি কম হয় তাহলে রিভার্স মোডটা বেশি এফিশিয়েন্ট হবে।
কারণ রিভার্স মোড তো চালানোর জন্য শুরু করি একটা আউটপুট থেকে, রাইট? আর ফরওয়ার্ড মোডটা শুরু করি একটা ইনপুট থেকে। ফরওয়ার্ড মোড প্রত্যেকটা ইনপুটের জন্য বারবার চালানো লাগে, আর রিভার্স মোডটা প্রত্যেকটা আউটপুটের জন্য বারবার চালানো লাগে। ওকে, এইটাই হইল উদ্দেশ্য, এইটাই হইল আলোচনা ছিল। আর তাহলে কি মানে স্যার এর মধ্যে কোনো ব্যতিক্রম আছে বা এরকম কিছু আর সিনের উপর ডিপেন্ড করবে? আর যদি আমরা হচ্ছে এরকম কোশ্চেনে দেখি যে আচ্ছা ঠিক আছে আমার কম্পিউটেশনাল ট্রিতে লাইক ইনপুট কম আউটপুট বেশি, তাহলে স্যার হচ্ছে আমরা খাওয়া দাওয়া হচ্ছে ইনভেস্ট হচ্ছে ডিপেন্ড করে আপনার প্রশ্ন কি বলে। প্রশ্ন যদি বলে আচ্ছা এগুলো ইউজ করা হয় কখন, এগুলো ইউজ করা হয় কিসে, ধরেন কারেন্ট মেশিন লার্নিং মডেল, নিউরাল নেটওয়ার্ক এসব ইউজ করা হয়। তো নিউরাল নেটওয়ার্ক এই মডেলগুলোতে আপনার ইনপুটের সংখ্যা বেশি থাকে, আউটপুটের সংখ্যা কম থাকে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম রিভার্স অ্যাকুমুলেশন মোডে চালানো লাগে, ঠিক আছে? আচ্ছা, আর চালানো লাগে বলতে চালায় মানে ফরওয়ার্ডে চালাইতে পারতো, সময় বেশি লাগতো, রিভার্সে চালায়। এখন আপনার ডিপেন্ড করবে যে আপনি কি চান। যদি আপনাকে বলি যে আউটপুট বেশি কখন লাগে, লাগতে পারে হয়তো কোনো অ্যাপ্লিকেশন থাকতে পারে যে আপনার ইনপুটের চেয়ে আউটপুট বেশি হয়ে আউটপুটের নাম্বার বেশি হয়ে গেছে। যদি আপনি কোনো কম্প্রেস ডাটা থেকে অরিজিনাল ডাটা রিকনস্ট্রাক্ট করতে চান, হইতে পারে, হ্যাঁ, জেনারেটিভ এআই এর মধ্যে পড়তে পারে, তখন হয়তো আপনাকে ওইদিকে সেভিং বুঝিত। তো আপনাকে যদি ধরেন আমি বললাম যে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করেন, F1 এর গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করেন, F1 এর গ্রেডিয়েন্ট যদি ক্যালকুলেট করতে চান তাহলে ডেফিনেটলি রিভার্সটাই বেশি এফেক্টিভ হবে। গ্রেডিয়েন্ট মানে কি, আপনি যে ফাংশনটা দিচ্ছেন ওই ফাংশনের রিসপেক্টে ওটার যত ভ্যারিয়েবল আছে সবগুলো ভ্যারিয়েবলের পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেট করবেন, একটা আউটপুটের রিসপেক্টে সবগুলো ইনপুটের পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেট করবেন। তো আপনার তখন রিভার্সটা বেশি হবে। আর যদি এইটা বলি যে সিঙ্গেল ইনপুট মাল্টিপল আউটপুট আছে, অর্থাৎ সবগুলো আউটপুটের পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেট করেন উইথ রেসপেক্ট টু সিঙ্গেল ইনপুট, তখন আপনি ফরওয়ার্ডটা করবেন। ওকে, আচ্ছা, এখন এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হইল যে আপনার ফরওয়ার্ড চালান বা রিভার্স চালান, আপনার এই ডেরিভেটিভের ভ্যালুগুলো লাগবে প্রত্যেকটা এজে। ওকে, তো শুধু ডেরিভেটিভের ভ্যালু, আচ্ছা এই ডেরিভেটিভের ভ্যালু তো লাগবেই, আর এই ডেরিভেটিভের ভ্যালুগুলো ক্যালকুলেট করার জন্য ফাংশনের ভ্যালুগুলোও লাগবে। মানে সাধারণত আপনার ধরেন ∂f1/∂u এটা হয়তো ইউ এর একটা ফাংশন হবে, ঠিক আছে? ধরলাম মানে আমি হয়তো যেটা বুঝাইতে চাচ্ছি এই এক্সাম্পলটা খেয়াল করেন। যে f of u of v of x, তো ধরলাম v of x equals t to the power x, u of v equals to v square, f of u equals to ln u, ঠিক আছে? তো আপনার তাইলে আমি যখন df/dx ক্যালকুলেট করব তখন আমার ওই যে du/dvটা লাগবে। du/dvটা কি বলতে পারবেন? du/dv এর ভ্যালু কত? 2v। তাইলে এই ডেরিভেটিভটা ক্যালকুলেট করার জন্য আমার v এর ভ্যালুটা জানা দরকার না, ঠিক আছে? তো আমার এই অটোমেটিক মানে এই ফরওয়ার্ড অ্যাকুমুলেশন, রিভার্স অ্যাকুমুলেশন বা অটোমেটিক ডিফারেন্সিয়েশন যদি চালাতে চান, আপনার প্রত্যেক এজে ডেরিভেটিভের ভ্যালুগুলো লাগবে, ডেরিভেটিভ ভ্যালুগুলো স্টোর করবেন, আর প্রত্যেক নোডে ফাংশনের ভ্যালুগুলো স্টোর করা লাগবে, ঠিক আছে? তো তাইলে আপনার ফাংশন এভ্যালুয়েশন আর ডেরিভেটিভ এভ্যালুয়েশন এইটা করাই লাগবে। তো এইটা যদি করাই লাগে তো আচ্ছা এইটা লাগবে, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ইউ নিড টু স্টোর
function values and derivative values. স্যার আমার দুইটা কোশ্চেন স্যার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের স্যার অটোমেটিক যে ডিফারেন্সিয়েশন ছিল তো অটোমেটিক ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আমরা ইউজ করতেছিলাম বেসিক্যালি মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে মানে লাইক মানে একটা মানে কাছাকাছি একটা মানে সঠিক হচ্ছে ভ্যালু পাওয়ার জন্য লাইক অন্য হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যেটা আমরা দেখছিলাম যে অনেক বেশি রাউন্ডিং এর থাকে এখন স্যার মানে অটোমেটিক ডিফারেন্সিয়েশন যে আমরা দুইটা পার্ট দেখতেছি ফরওয়ার্ড অ্যাকোমোডেশন আর রিভার্স অ্যাকোমোডেশন যেখানে স্যার হচ্ছে আপনি বলতেছেন যে আমার এখানে লাইক দুইটার মধ্যে মানে কস্ট ইফেক্টিভনেস হচ্ছে কথা স্যার কস্ট ইফেক্টিভনেসটা কি আমাদের হচ্ছে টাইমের উপর নির্ভর করছে স্যার স্পেসের ক্ষেত্রে লাইক মোটিভেশনটা হচ্ছে মানে লাইক অটোমেটিক ডিফারেন্সিয়েশন হচ্ছে দুইটা অ্যাকোমোডেশন আপনি বলেন কোন জায়গায় সেভিংস হচ্ছে? স্যার আমরা হচ্ছে দেখতেছি একটা অপারেশন হচ্ছে কম করতে হচ্ছে তো মানে সেখানে হচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে এফিশিয়েন্ট ইন টার্মস অফ টাইম মানে কিন্তু স্যার এরকম না যে আমরা টাইম ইফেক্টিভনেস কমাতে যাই লাইক আমরা যদি স্পেসটা হচ্ছে বেড়ে যায় হ্যাঁ কিছু এক্সট্রা রিসোর্স তো লাগতেছেই ডেফিনেটলি কিন্তু বেশি মানে যে ওই ডেরিভেটিভ ভ্যালুসগুলো সেগুলো স্যার হচ্ছে স্টোর করতে হচ্ছে হ্যাঁ এখন ধরেন আপনার এই ফাংশনের উপরে ডেরিভেটিভ যদি অনেকবার ক্যালকুলেট করা লাগে ঠিক আছে তাইলে হয়তো আমরা সেই স্পেস কস্টটা টলারেট করব ওকে ধরেন যেমন আপনার একটা নিউরাল নেটওয়ার্ক ট্রেন করতে গেলে আপনার হয়তো এটার উপর 1 লাখ 10 লাখ 20 লাখ 1 কোটি ইটারেশন চালানো লাগবে তো আমার 1 কোটি ইটারেশনের প্রত্যেক ইটারেশনে যদি 1 সেকেন্ড করে বাঁচে আমার স্পেস তো ধরেন কনস্ট্যান্ট মানে এমন তো না যে প্রত্যেক ইটারেশনে আমার একটা এক্সট্রা হার্ড ড্রাইভ লাগতেছে হার্ড ড্রাইভ তো একবারই আমি অ্যালোকেট করে রাখবো ঠিক আছে কিন্তু প্রত্যেক ইটারেশনে যদি আমার 1 সেকেন্ড কম বাঁচে তাহলে 1 কোটি সেকেন্ড তো আসলে অনেক সময় বুঝাতে কি পারছি মানে ঠিক আছে মানে দেয়ার আর অ্যাপ্লিকেশনস যেখানে আমাদের যে এক্সট্রা যে ওভারহেডটা লাগবে যে এক্সট্রা ক্যালকুলেশনটা লাগবে সে এক্সট্রা ক্যালকুলেশন করার জন্য যেই জায়গাটা দরকার যে স্পেসটা দরকার সেই স্পেসটা আমরা অ্যাকোমোডেট করতে পারবো কারণ ট্রেড অফটা অনেক বেশি ঠিক আছে ট্রেড অফটা সাধারণত অনেক বেশি হয় আচ্ছা তো যেটা বললাম যে আপনার অটোমেটিক ডিফারেন্সিয়েশন চালানোর জন্য ফাংশনের ভ্যালু স্টোর করা লাগে ডেরিভেটিভের ভ্যালু স্টোর করা লাগে আর ফাংশনের ভ্যালু তো আসলে ফাংশনের ভ্যালু বলতে ধরেন x1 x2 x3 ভ্যালু কত x1 x2 x3 ভ্যালু জানলে u এর ভ্যালু কত u এর ভ্যালু জানলে তারপরে f1 এর ভ্যালু কত এই জিনিসগুলো জানা লাগে আচ্ছা তো এই জিনিসগুলো তো আসলে মানে ফাংশনের ভ্যালু যদি ক্যালকুলেট করতে চান তাহলে ফাংশনের ভ্যালু তো রিভার্সে ক্যালকুলেট করতে পারবেন না আমি কি বুঝাইতে পারছি মানে ধরেন u x1 x2 এর উপর ডিপেন্ড করে তাহলে u এর ভ্যালু কত এটা ক্যালকুলেট করতে গেলে তো আপনি f1 থেকে শুরু করতে পারবেন না নিচের থেকেই শুরু করা লাগবে তো এটার মোদ্দা কথা হইল যে আপনি রিভার্স অ্যাকুমুলেশন চালাইতে গেলেও একটা ফরওয়ার্ড স্টেপ চালানো লাগে ফাংশন এভ্যালুয়েশনের জন্য তো রিভার্স অ্যাকুমুলেশনে যেটা করে যে ফাংশন এভ্যালুয়েশনটা ফরওয়ার্ড মোডে চালায় ডেরিভেটিভ এভ্যালুয়েশনগুলো রিভার্স মোডে চালায় আর ফরওয়ার্ড অ্যাকুমুলেশনে দুইটাই ফরওয়ার্ড মোডে চলে ফাংশন এভ্যালুয়েশনে ফরওয়ার্ড মোডে চলে ডেরিভেটিভ এভ্যালুয়েশনে ফরওয়ার্ড মোডে চলে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে আমরা একটা এক্সাম্পল করি আরেকটা এক্সাম্পল করি তাইলে হয়তো আরেকটু জিনিসগুলো ক্লিয়ার হবে এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন আচ্ছা আমরা যখন এই যে রিভার্স মোডটা চালাবো যেটা বললাম যে ফরওয়ার্ড মোডে আচ্ছা যখন ফরওয়ার্ড মোডে চালাবো তখন দেখেন আমি x1 x2 x3 ভ্যালু জানি এটা থেকে ইউভির ভ্যালু ক্যালকুলেট করে ফেলছি ডেরিভেটিভগুলো ক্যালকুলেট করে ফেলছি ডেরিভেটিভগুলো ক্যালকুলেট করার পরে তারপরে কি আমার পিছনে ডাটা লাগবে পিছনে ডাটা লাগবে না তো মানে ফরওয়ার্ড অ্যাকুমুলেশনে আপনি যখন লেয়ার বাই লেয়ার সামনে আগাইতে থাকেন তখন পিছনের ডাটা আপনার স্টোর করা লাগে না
খালি কারেন্ট লেয়ারে ডাটা স্টোর করা লাগে। কিন্তু রিভার্স অ্যাকুমুলেশনের জন্য যেটা বললাম যে ফাংশন ইভ্যালুয়েশনগুলো ফরওয়ার্ড মোডে করা লাগে, তো ফাংশন ইভ্যালুয়েশন যখন ফরওয়ার্ড মোডে করতেছেন তো রিভার্সটা না চালানো পর্যন্ত প্রত্যেকটা লেয়ারের ফাংশন ইভ্যালুয়েশন জমা করে রাখা লাগবে না? তো রিভার্স অ্যাকুমুলেশনে আপনার এর একটা এক্সট্রা মেমোরি কস্ট আছে, ঠিক আছে, যে আপনার প্রত্যেক রিভার্সটা না চালানো পর্যন্ত প্রত্যেকটা ডাটা স্টোর করে রাখা লাগবে, ঠিক আছে। ফরওয়ার্ড মোডে জাস্ট আপনার কারেন্ট লেয়ারে ডাটা স্টোর করা লাগবে, বাকিগুলো ফালাই দিতে পারবে। ডাজ ইট সেন্স মেক? ওকে, আচ্ছা ঠিক আছে, তাইলে এবার এক্সাম্পল দেখি। আচ্ছা, আমি পড়াচ্ছি হলো আপনাদের ওই যে অ্যালগরিদমস ফর অপটিমাইজেশন যে বইটা, ওই বইটা থেকে, তো ওইটা দেখতে পারেন, বইটা আমার কাছে বেশ ভালোই লাগছে। ও, আপনি আপনার রিমাইন্ডার দিতে বলছিলাম না, দিছিলেন? তাইলে আপনারটা ফেরত দেই নাই? আচ্ছা, আপনারটা ফেরত দেই নাই। এক্সাম্পলের খুবই দৈন্য দশা। একটা এক্সাম্পল ছিল, ওকে, যেটা আছে সেটা দিয়ে করি। কনসিডার দিস ফাংশন f of x1 x2 equals to ln of x1 x2 plus e to the power x1 plus x2. ওকে, এই ফাংশনের ডেরিভেটিভ বাই করতে চাই উইথ রেসপেক্ট টু x1 এন্ড x2। আচ্ছা, প্রথমে আমরা কম্পিউটেশনাল গ্রাফটা বানাই। কম্পিউটেশনাল গ্রাফ হবে এরকম, আমি লেফট টু রাইট বানাচ্ছি। x x1 আর x2 গুণ দেওয়া লাগবে, এইদিকে x1 x2। আচ্ছা, আর কি লাগবে? x1 x2 যোগও লাগবে, যোগটা বানাই ফেলি। যোগ লাগবে, ওকে। আচ্ছা, তারপরে x1 আর x2 যোগ করে এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে পাঠাইতে হবে।
ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, তারপরে এই দুইটা রেজাল্ট আবার যোগ করা লাগবে। এই যোগফলটাকে লগারিদম ফাংশনের মধ্যে পাঠাইতে হবে। লগারিদম ফাংশনের তার থেকে তারপর আউটপুট পেয়ে যাব এফ। ওকে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন বিভিন্ন স্টেপের নাম দেই। এই ভ্যারিয়েবলটার নাম দিলাম u1, এটার নাম দিলাম u2, এইটার নাম দিলাম v, এইটার নাম দিলাম w, uv, আর এইটার নাম তো f। ঠিক আছে, আচ্ছা, আর একটা কাজ করা লাগবে এখন, সেইটা হইল এই ডেরিভেটিভগুলোর ফর্মুলাটা লেখা লাগবে। আচ্ছা, u1 বাই x1, u1 এর রেসপেক্টে x1 এর ডেরিভেটিভ কত? আচ্ছা, u1 ফাংশনটা কি বলেন তো, u1 এর এক্সপ্রেশনটা কি হবে? x1 x2। তাহলে u1 এর রেসপেক্টে x1 এর ডেরিভেটিভ কত? পার্শিয়াল ডেরিভেটিভ ব্র্যাকেটে লিখি x2, এটা হলো ডেরিভেটিভ ফাংশন। বুঝছেন কি করছি? ওকে, আচ্ছা, যেহেতু বুঝছেন আমি আবার না বুঝাই। u1 এর রেসপেক্টে x2 ডেরিভেটিভ কত? x1। ওকে, u2 রেসপেক্টে x1 এর ডেরিভেটিভ কত? u2 রেসপেক্টে x1, u2 রেসপেক্টে x1 এর ডেরিভেটিভ কত? x1। ddx of x কত? 1। তো x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 পাবেন না? x2 তো বাদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে u2 রেসপেক্টে x1 এর ডেরিভেটিভ হইল 1। কোন জায়গায় যে 1 লিখবো? আচ্ছা, এখানে লিখি 1। u2 রেসপেক্ট x2 ডেরিভেটিভ 1। আচ্ছা, ঠিক আছে। এই রেকর্ডিং চলতেছে তো, চেক করুন তো। আচ্ছা আচ্ছা, এবার v এর রেসপেক্টে u2 ডেরিভেটিভ কত? v ফাংশনটা কি? e টু দি পাওয়ার u2। তো v এর রেসপেক্টে u2 ডেরিভেটিভ কত? e টু দি পাওয়ার u2। ওকে, তাইলে এখানে আমি লিখলাম e টু দি পাওয়ার u2। ওকে, ঠিক আছে। তারপর আপনার আচ্ছা, w রেসপেক্টে u1 এর ডেরিভেটিভ কত? w এক্সপ্রেশনটা কি বলতে পারবেন? রাইট, u1 প্লাস v। w রেসপেক্টে u1 এর ডেরিভেটিভ কত? w রেসপেক্টে w ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু u1। w রেসপেক্ট টু u1 কেন বলতেছি? 1। হ্যাঁ, এই মাত্রই তো করলেন যে 1। ওকে,
এটা হলো 1 আর ডাব্লিউ রেসপেক্টে ভি এর 1 ওকে তারপরে এটা তো এফ এটার আউটপুটটা এফ এটা আমি ধরেন এমনও লিখতে পারি এফ এফ এর রেসপেক্টে ডাব্লিউ ডেরিভেটিভ কত এফ কি এফ হইল লন ডাব্লিউ না এফ এফ উইথ রেসপেক্ট টু ডাব্লিউ এই আপনাদের তো মাথা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে এই ডিএফ বাই ডিডব্লিউ কি হ্যাঁ ওয়ান বাই ডাব্লিউ বুঝছেন এই 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 জিনিসগুলো লিখলাম কেমনে মানে আপনার অটোমেটিক ডিফারেন্সিয়েশন ইমপ্লিমেন্ট করার জন্য আপনার এই যে ছোট ছোট ফাংশনের ডেরিভেটিভগুলো জানা লাগবে ঠিক আছে এই ছোট ছোট জিনিসগুলো জোড়া লাগাই তারপর আমরা আর কি বানাবো ওকে নেক্সট স্টেপ হইল আচ্ছা প্রথমে ধরেন ফরওয়ার্ড মোডে চালাই ঠিক আছে আচ্ছা ফরওয়ার্ড মোডে চালাইলে এখন আমাদের একটা ডাটা লাগবে যে কোন পয়েন্টে ইভ্যালুয়েট করব ধরলাম 1-2 পয়েন্টে ইভ্যালুয়েট করব ওকে আচ্ছা 1-2 পয়েন্টে ইভ্যালুয়েট করব আমার 1-2 পয়েন্টে কি ইভ্যালুয়েট করবো আচ্ছা এটাও জানা লাগবে তো ফরওয়ার্ড মোডে তো একটা একটা করে করা লাগবে ধরেন ডেল এফ বাই ডেল এক্স 1 এই জিনিসটা ইভ্যালুয়েট করতে চাই অ্যাট দ্য পয়েন্ট 1,2 ওকে আচ্ছা এটা করার জন্য যেটা করব সেটা হলো আচ্ছা আগাই একটা একটা করে এইখানে x1 এর ভ্যালু কত 1 কিসের রেসপেক্টে ডেরিভেটিভ বের করতেছে x1 এর রেসপেক্টে x1 এর রেসপেক্টে x1 এর ডেরিভেটিভ কত 1 আচ্ছা এখানে লিখলাম 1 ফার্স্টটা হইল ডাটা সেকেন্ডটা হইল ডেরিভেটিভ আচ্ছা অথবা আই গেস কেমনে লিখবো কেমনে লিখলে বুঝবেন তো রাইট 1 এমনে লেখা যায় আই গেস 1 আচ্ছা x2 এর ভ্যালু কত 2 একটা ফার্স্টেরটা হলো ভ্যালু আর সেকেন্ডটা হলো ডেরিভেটিভ ওকে আচ্ছা x2 এর ভ্যালু কত 2 x2 রেসপেক্ট x1 এর ডেরিভেটিভ কত x2 রেসপেক্ট x1 এর ডেরিভেটিভ 0 কারণ দুইটা তো আলাদা আলাদা মানে যখন x1 এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তখন x2 কে কনস্ট্যান্ট ধরি না বুঝতেছেন আচ্ছা ওকে আচ্ছা এবার সামনে আগানোর সময় আমাদের এই এজগুলো ক্যালকুলেট করতে হবে আচ্ছা এই এজগুলো তো কনস্ট্যান্ট 1 আর 1 এখানে ক্যালকুলেট করার মতো কিছু নাই এখানে ক্যালকুলেট করার মতো আছে এখানে এই এজের ভ্যালু হইল x1 এর ভ্যালু কত 1 তাহলে এটা বসাবো 1 আর আমি একটা এজের ভ্যালু কি লিখি নাই মনে তো হচ্ছে লিখি নাই u2 উইথ রেসপেক্ট টু x1 লিখছি u2 উইথ রেসপেক্ট টু x2 লিখছি ও আচ্ছা এই তো আর এই এজের ভ্যালু কত x2 এর ভ্যালু কত 2 তাইলে এটা লিখবেন হইল 2 ওকে আচ্ছা এবার সামনে আগানোর সময় কি করব আচ্ছা প্রথমে u1 এর ভ্যালু লেখা লাগবে u1 এর ভ্যালু কি u1 এর ভ্যালু বের করার জন্য x1 আর x2 গুণ দেওয়া লাগবে এখানে মাল্টিপ্লিকেশন সাইন আছে তো 2 আর 1 গুণ দিলে কত পাবো 2 আর u1 এর রেসপেক্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করার জন্য যেটা করা লাগবে ডেরিভেটিভগুলো গুণ দেওয়া লাগবে এখানে ডেরিভেটিভ কত 1 তাইলে এখানে আসবে 1 গুণ 2 প্লাস 0 গুণ 1 বুঝছেন কি করতেছি 1 গুণ 2 প্লাস 0 গুণ 1 আচ্ছা আমি এমনি লিখে 1 গুণ 2 প্লাস 0 গুণ 1 ইজ ইকুয়ালস টু
ওকে, আচ্ছা। তারপরে এইটার জন্য ক্যালকুলেট করব। এইটার জন্য ক্যালকুলেট করতে হইলে প্রথমে ভ্যালু ক্যালকুলেট করা লাগবে। ভ্যালুটা হইল x1 প্লাস x2, এখানে যোগ করতে হবে। x1 এর ভ্যালু 1, x2 এর ভ্যালু 2, 2 + 1 হইল 3। আচ্ছা, তারপরে ডেরিভেটিভটা লিখতে হবে। ডেরিভেটিভ লেখার জন্য এইটা গুণ এইটা 1 × 1 প্লাস এইটা গুণ এইটা 0 × 1, তো 0 তো বাদ, 1 × 1, তাহলে এটা হলো 1। ওকে, আচ্ছা। এবার এটা মুছে ফেলতে পারেন, মেমোরি ক্লিয়ার, কারণ এই ডাটা আমার লাগবে না, যেহেতু ফরওয়ার্ড মোডে চালাইতেছি। ওকে, এই ডাটা আর লাগবে না, এইসব মুছে ফেললাম। হ্যাঁ, ওকে, আচ্ছা। এবার নেক্সট স্টেপে যেটা করতে হবে, আচ্ছা নেক্সট স্টেপে তো নোড এই একটাই আছে। ওকে, এইটার আউটপুট কি? ভি এর আউটপুট কি? e⁻u2, u2 এর ভ্যালু কত? 3, তাহলে এটার ভ্যালু হইল e³। আচ্ছা, ডেরিভেটিভ ক্যালকুলেট করা লাগবে। ডেরিভেটিভ ক্যালকুলেট করার আগে তো এখানে ডেরিভেটিভের ভ্যালুটা সেট করা লাগতো। ডেরিভেটিভের ভ্যালু হইল e⁻u2, ডেরিভেটিভের ভ্যালু e³। ওকে, তো তাইলে এই জায়গায় ডেরিভেটিভ হবে 1 গুণ e³ = e³। কী করছি বুঝছেন? আচ্ছা, শেষ। এবার এই স্টেপে এখন এখানেও আমার এজের ভ্যালু সেট 1 আর 1, তো এখানে আমার নতুন করে কিছু ক্যালকুলেট করার মতো নাই। আচ্ছা, তো প্রথমে ক্যালকুলেট করতে হবে ভ্যালু কি হবে? এইটা যোগ এইটা u1 + v1। ও আচ্ছা, এটা যেহেতু ক্যালকুলেট করে ফেলছে, এখন পিছনের জিনিস মুছে ফেলতে পারবো। মেমোরি ক্লিয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা। এখন এটার ভ্যালু কত হবে? u1 + v। u1 এর ভ্যালু কত? 2, v এর ভ্যালু e³, তাই এটার ভ্যালু হলো 2 + e³। আচ্ছা, এবার ডেরিভেটিভটা কি হবে? 2 গুণ 1 প্লাস, মানে এইটা গুণ 1 প্লাস এইটা গুণ 1, হুইচ ইজ 2 + e³। আচ্ছা, ডেরিভেটিভও সেমই চলে আসছে, e³ কেন আসলে বুঝছেন? এইটা কিসের রেসপেক্টে ডেরিভেটিভ লিখছিলাম? হ্যাঁ, মানে পিছন থেকে ডেরিভেটিভ জমা হয়ে আসছে আর কি। ঠিক আছে, এই ডেরিভেটিভ অ্যাকুমুলেট হয়েছে। এবার সামনে আগানোর জন্য এই ডেরিভেটিভের সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব। 2টা 0 কেন হবে? হ্যাঁ, আচ্ছা, এইখানে এই 2টা হইল u1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1, আর এখানে এটা যেটা বাইরে হচ্ছে w ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1। ওকে, তো এটাই বুঝছেন এই স্টেপটা কি হইলো এখানে? আচ্ছা, তারপরে আমি এই পিছনে ডাটা মুছে দিতে পারি, আমার এই মেমোরি লাগবে না। তারপর যদি সামনে আগাই, তাইলে এটার ভ্যালু কত হবে? ভ্যালু হবে হইল ln of 2 + e³। আর ডেরিভেটিভ কি হবে? ডেরিভেটিভ হবে, আচ্ছা এখানে একটা ইভ্যালুয়েশন স্টেপ আছে, 1/w করা লাগবে। w ভ্যালু হলো 2 + e³ তাইলে 1/2 + e³। আচ্ছা, ডেরিভেটিভের ভ্যালু হবে হইল এইটা গুণ এইটা, হুইচ ইজ 1। শেষ। আচ্ছা, এখন আমরা একটা স্যানিটি চেক দিই, চলেন, যে ডেরিভেটিভের ভ্যালু আসলে 1 আসে নাকি। 1 আসবে? আমি তো ভুল করছি মনে হচ্ছে কিছু। আচ্ছা, দেখি, ভুল করলে বাইরে হয়ে যাবে। এটা x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন, কি পাবো? হ্যাঁ, আপনার বইটা দেখতে পারেন, ওই যে অপটিমাইজেশন যে বইটা দিছি ওইটার মধ্যে অটোমেটিক ডিফারেন্সিয়েশনের ইয়ে আছে, সেকশন আছে। আচ্ছা, ওইখানে যে প্রবলেমটা আছে ওইগুলো প্র্যাকটিস করতে পারেন। ওকে।
আচ্ছা, ডেল এফ বাই ডেল এক্স ওয়ান কী হবে? লন একটা ডেরিভেটিভ করলে 1/x1 x2 প্লাস ই টু দি পাওয়ার x1 প্লাস x2 গুণ x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি, তো তাহলে ফার্স্টে আসবে x2 প্লাস ই টু দি পাওয়ার এটা আসবে না? ই টু দি পাওয়ার সামথিং এর ডেরিভেটিভ হলো ই টু দি পাওয়ার সামথিং, তারপরে ভিতরে জিনিসটা আবার ডেরিভেটিভ করতে হবে। তো x1 প্লাস x2 ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1 হলো 1, মানে আই গেস আমার এখানে একটা 1 লেখা উচিত, বাট 1টা লিখি নেই, বুঝে নিয়ে। আপনি লাইক স্যার পুরো স্যার ই টু দি পাওয়ার x1 প্লাস x2 এর পর স্যার প্লাস x2 হবে না, লাইক অ্যাকর্ডিং টু সেই রুল ই টু দি পাওয়ার g অফ x, এটা ডেরিভেটিভ কি? এটা ডেরিভেটিভ হলো ই টু দি পাওয়ার g টাইমস dg বাই dx। তাহলে ই টু দি পাওয়ার এইটা হলো আমার g, তাহলে ডেরিভেটিভটা কী হবে? ই টু দি পাওয়ার g টাইমস dg বাই dx। এখন x1 প্লাস x2 কে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী হয়? x1 প্লাস x2 কে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী হয়? কি বলতেছেন আপনি? এটা কি হবে? x1 কে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হয়? x2 কে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হয়? মাথা ঘুরে গেছে আর কি, বুঝতে পারছি। ওকে, সমস্যা নেই। এখন আপনি ভ্যালু বসান। x1 এর ভ্যালু কত ধরছিলাম? 1, x2 ভ্যালু ধরছি 2, তাইলে এইটা আসবে 2, এইটা তো আসবে ই টু দি পাওয়ার x1 প্লাস x2, এইটাও আসবে 2 প্লাস ই টু দি পাওয়ার x1 প্লাস x2, তো ডেরিভেটিভ ভ্যালু আসে 1, তো ম্যাচ করছে। গুড। আচ্ছা, আইডিয়ালি এটা লেখার কথা না, এটা কোড করার কথা। মানে কোডে ইমপ্লিমেন্ট করলে আর কি, ধরেন এত বড় বড় ক্যালকুলেশন তো সাধারণত আমরা লিখে করি না, বাট মানে এই অ্যালগরিদম ডেভেলপ করা হয়েছিল কোড ইমপ্লিমেন্ট করার জন্য। আচ্ছা ভাই রে ভাই, অটোমেটিক ডিফারেন্সিয়েশন পড়তে পড়তে এত দূর হয়ে গেছে। QC2 উইশ লিস্টে দেখেন নাই? উইশ লিস্ট কি এখনো চলতেছে? আচ্ছা, ওকে, উইয়ার্ড। গত সেমিস্টারে ছিল, এবার দেয় নাই কেন? জানি না কেন দেয় নাই। আচ্ছা, এটা অ্যাডভাইজিংয়ের টাইমে আবার যুদ্ধ করা লাগবে। উফ, এই যুদ্ধ আর ভালো লাগে না। ওকে, তো এটা হলো x1 এর রেসপেক্টিভ ডেরিভেটিভ। এবার x2 রেসপেক্টিভ ডেরিভেটিভ বাই করব। তো চলেন বাই করি, আমাদের কষ্ট করাই, টু শো হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, এই ভ্যালুগুলো মুইচা ফেলছে, এখন বিপদ হয়ে গেছে, কারণ এই ভ্যালুগুলো আবার লাগতো, আবার ক্যালকুলেট করা লাগবে। তো ফরওয়ার্ড অ্যাকুমুলেশনে আপনি বারবার ভ্যালু ক্যালকুলেট, যদি মেমোরি মুইচা ফেলেন আর কি, তাহলে বারবার ক্যালকুলেট করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, কাটা দিলে বেটার হইতো। ওকে, আচ্ছা আবার করি। তো 1 2, আচ্ছা এখানে ভ্যালু হলো 1, ডেরিভেটিভ হলো 0, এখানে ভ্যালু হলো 2, ডেরিভেটিভ হলো 0। ও না না না, এখানে এখন ক্যাচ আছে। এখন কি x2 রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে এই জায়গায় এখন 1 দিতে হবে, এই জায়গায় 0 দিতে হবে। x2 রেসপেক্টে x2 ডেরিভেটিভ 1, x2 রেসপেক্টে x1 এর ডেরিভেটিভ 0। আচ্ছা, এবার আগাও। তো আগাইলে যেটা হবে, ফার্স্টে হইলো এই এজগুলো আর ক্যালকুলেট করা লাগবে। এখানে তো 1 1 আছেই, x1 এর ভ্যালু হইলো এটা 1, আর x2 এর ভ্যালু হইলো 2। আচ্ছা, তো সামনে আগাইলে u1 এর ভ্যালু কত আসবে? u1 এর ভ্যালু আসবে x1 গুণ x2, হুইচ ইজ 2 গুণ 1, হুইচ ইজ 2। একটু তাড়াতাড়ি করতেছি, বুঝতে পারতেছেন কি করতেছি? u1 এর ভ্যালু ক্যালকুলেট করছি x1 আর x2 গুণ দিয়ে। x1 আর x2 ভ্যালু কত? 1 আর 2, 1 গুণ 2 হুইচ ইজ 2। আচ্ছা,
এবার u1 এর ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে হবে। u1 এর ডেরিভেটিভ হবে হইলো এইটা গুণ, আচ্ছা এখানে যেহেতু 0, এই ব্রাঞ্চটা কোনো এফেক্ট ফেলবে না, 0 গুণ 2 প্লাস 1 গুণ 1 হুইচ ইজ 1। ওকে, আচ্ছা u2 ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হবে, মানে আচ্ছা u2 আগে ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ভ্যালু হইলো x1 প্লাস x2, x1 x2 হলো 1 আর 2, তাহলে 1 আর 2 যোগ করলে পাবো 3। ডেরিভেটিভ হবে হইলো 0 আর, মানে এখানে আছে 0 আর 1, 0 কোনো এফেক্ট পড়বে না, 1 এর জন্য এফেক্ট হবে 1 ইন্টু 1 হুইচ ইজ 1। ওকে, তো আমরা এখন আগের মেমোরি ধরেন মুছায় ফেলতে পারি, আমি কেটে দিলাম। ওকে, আচ্ছা এইগুলো লাগবে না, এগুলো ধরেন মুছায় ফেলতে পারি, কাটা কাটা। যদিও আইডিয়ালি আসলে মুছানো হয় না, কারণ অন্যান্য মুছা হয়, ডেরিভেটিভের অ্যাকুমুলেশনগুলো মুছানো হয়, এইগুলো মুছানো হয় না। আচ্ছা এইগুলো তো রাইখা দিতে পারি, আমি হয়তো ডেরিভেটিভগুলো মুছায় ফেলতে পারি, কিন্তু ভ্যালুগুলো তো লাগেই। আই গেস ফরওয়ার্ড অ্যাকুমুলেশনও যদি আপনি ফরওয়ার্ড অ্যাকুমুলেশন বারবার রান করতে, মানে একই গ্রাফের উপর যদি বারবার ফরওয়ার্ড অ্যাকুমুলেশন রান করতে হয়, তাহলে ফাংশন ইভ্যালুয়েশনগুলো তো বারবার করার দরকার নেই, ওটা একবার করে মেমোরিতে স্টোর করে রাখলেই বেটার। আচ্ছা ওইটা ইনএফিশিয়েন্ট হয়ে যাবে যদি আমি ফাংশন ইভ্যালুয়েশনগুলো বারবার করতে থাকি। ডেরিভেটিভ ইভ্যালুয়েশনগুলো বারবার করার দরকার নাই। ইন্টারেস্টিং। ওকে ওকে, আচ্ছা এটা গেল। তারপরে কাজ হইল নেক্সট স্টেপ। আচ্ছা এখানে এই জিনিসটা এভ্যালুয়েট করতে হবে। এই জিনিসটা কত? এই জিনিসটা হইল ই কিউব। ওকে, এই জায়গায় ফাংশনের ভ্যালু কত? ফাংশনের ভ্যালু হইল ই টু দি পাওয়ার u2 হুইচ ফাংশনের ভ্যালু ই কিউব। ডেরিভেটিভের ভ্যালু কত? এখানে ডেরিভেটিভ অ্যাকুমুলেট হয়েছে 1, 1 এর সাথে ই কিউব গুণ দিব হুইচ ইজ ই কিউব। আচ্ছা ইন্টারেস্টিং, আমি এমন ভ্যালু সিলেক্ট করছি যে সব সমান সমান আসতেছে। আচ্ছা সমস্যা নেই। তারপরে আমি ধরেন এই ডেরিভেটিভটা এটা মুছাই দিতে পারি। হ্যাঁ এইটা আর কাজে লাগবে না, এই জায়গায় ডেরিভেটিভটা কাজে লাগবে না, তো এটা মুছাই দিচ্ছি। এটা মুছাই দিতে পারি, এটা মুছাই দিতে পারি। ওকে, নেক্সট স্টেপ। আচ্ছা এখানে 1 1, এখানে এভ্যালুয়েশনের কিছু নাই। তারপর আগে ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করবো। ডাব্লিউ ভ্যালু হবে হইল u1 প্লাস v। u1 হইল 2, তাহলে ডাব্লিউ ভ্যালু হবে 2 প্লাস ই কিউব। ওকে, এবার ডেরিভেটিভ হবে হলো 1 গুণ 1 প্লাস ই কিউব গুণ 1 হুইচ ইজ 1 প্লাস ই কিউব। ওকে, আচ্ছা এই ডেরিভেটিভের ভ্যালুটা আবার লাগবে 1/w। এই জিনিসটা হইলো ডাব্লিউ ভ্যালু হইলো 2 প্লাস ই কিউব, 1/2 প্লাস ই কিউব। তাইলে এবার আউটপুট হইল ln অফ w হুইচ ইজ ln অফ 2 প্লাস ই কিউব, আর ডেরিভেটিভ হইল এইটা গুণ এইটা হুইচ ইজ 1 প্লাস ই কিউব ডিভাইডেড বাই 2 প্লাস ই কিউব। এই তো শেষ। এবার আমরা চাইলে আবার স্যানিটি চেক করতে পারি। স্যানিটি চেক, হ্যাঁ স্যানিটি চেক করে খুব কষ্ট হবে না। এক্স টু রেসপেক্টে ডেরিভেটিভ করেন। এক্স টু রেসপেক্টে ডেরিভেটিভ করলে যেটা আসবে x1 x2 প্লাস ই টু দি পাওয়ার x1 প্লাস x2 টাইমস x1 প্লাস ই টু দি পাওয়ার x1 প্লাস x2। এখন যদি ভ্যালু বসান, x1 আর x2 ভ্যালু হলো 1 আর 2, তাহলে 1 প্লাস 2 হলো 3 ই কিউব, 1 গুণ 2 হলো 2, তাহলে আসবে 1/2 প্লাস ই কিউব, আর এখানে আসবে 1 প্লাস ই কিউব। এটা আমাদের রেজাল্ট আসছে। হ্যাঁ কেমন হয়েছে বুঝেন নাই? রাইট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হইল রিভার্স অ্যাকুমুলেশনটা দেখাই। ওকে, আচ্ছা রিভার্স অ্যাকুমুলেশনে যেটা করা লাগবে সেটা হলো, যেটা বললাম যে রিভার্স অ্যাকুমুলেশনে একটা ফরওয়ার্ড স্টেপ চালানো লাগে, অর্থাৎ ফাংশন ইভ্যালুয়েশনটা করা লাগবে। তো আমি ফাংশন ইভ্যালুয়েশনগুলো আর মুছি নাই, তো আমাকে এবার কষ্ট করা লাগবে না। ঠিক আছে, এই যে 1 2 এটা প্রপাগেট করবেন, এখানে সব ফাংশন ইভ্যালুয়েশন লেখা আছে। লেখার পরে এটা মেমোরিতে স্টোর করে রাখবেন। এবার হইল অপোজিট দিকে চালাবো। আচ্ছা অপোজিট দিকে চালাইলে
ওকে, এফ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এফ কত? এফ 1, ওকে। আচ্ছা, তো ডেরিভেটিভ 1, ওকে, এটা দিয়ে শুরু করলাম। এখন পিছনে আসব। পিছনে আসতে হইলে 1 গুণ এই এজ ভ্যালু কত? 1/2 প্লাস ই কিউব। তাহলে এই জায়গায় ডেরিভেটিভ আসবে 1/2 প্লাস ই কিউব। ওকে, আচ্ছা, এবার আবার পিছনে যাব। ওকে, এটা মোছা হয় নাই। এখানে পিছনে গেলে এই ডেরিভেটিভ গুণ এইটা, আমার ফাংশনের ভ্যালুগুলো লাগতেছে না, ইন্টারেস্টিং। আমার খালি ডেরিভেটিভের ভ্যালুগুলাই লাগতেছে। আচ্ছা, তো ডেরিভেটিভের ভ্যালুগুলো টেকনিক্যালি স্টোর করে রাখা লাগতো। ওকে, দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং। আচ্ছা, ঠিক আছে। তো এই জায়গায় ডেরিভেটিভ কি হবে? এই জায়গায় ডেরিভেটিভ গুণ 1। আচ্ছা, এই জায়গায় ডেরিভেটিভ কি হবে? এই জায়গায় ডেরিভেটিভ গুণ 1। তো রিভার্সে গেলে আপনি এই সামনে ডেরিভেটিভগুলো মুছতে মুছতে আসতে পারেন, ওইখানে হয়তো ওই সেভিংসটা হবে। আচ্ছা, তারপর এই জায়গায় ডেরিভেটিভ কি হবে? এই ডেরিভেটিভ গুণ এইটা, হুইচ ইজ ই কিউব বাই 2 প্লাস ই কিউব। ওকে, আচ্ছা, তারপর এই জায়গায় ডেরিভেটিভ কি হবে? এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা, রাইট? মানে এই ডেরিভেটিভ বাইর করতে হইলে এইটার সাথে এইটা গুণ দিতে হবে, আর এইটার সাথে এইটা গুণ দিতে হবে। সরি, এইটা না, এইটা গুণ দিতে হবে। তো গুণ দিলে কি আসে দেখি? 2 গুণ এইটা, 2 সরি 1/2 প্লাস ই কিউব প্লাস 1 গুণ এইটা, 1 ইন্টু ই কিউব বাই 2 প্লাস ই কিউব। এটা কি দেখেন তো, যোগটা বেশ সিম্পল। ওকে, আচ্ছা, ডেরিভেটিভ আসছে 1। আর এই জায়গায় ডেরিভেটিভ কি হবে? এই জায়গায় ডেরিভেটিভ হবে হইল এইটা গুণ 1 প্লাস এইটা গুণ 1। ওকে, তো 1/2 প্লাস ই কিউব গুণ 1 প্লাস ই কিউব বাই 2 প্লাস ই কিউব, হ্যাঁ, এটা তো ই কিউব বাই 2 প্লাস ই কিউব গুণ 1। এটা কি আসছে? 1 প্লাস ই কিউব বাই 2 প্লাস ই কিউব। তাহলে এটা আসছে 1 প্লাস ই কিউব বাই 2 প্লাস ই কিউব। দেখেন মিলছে নাকি? আপনার ডেল এফ বাই ডেল এক্স 1 আর ডেল এফ বাই ডেল এক্স 2 মিলছে নাকি? দেখেন মিলছে। তো এখানে সুবিধাটা দেখছেন, 1 রানে 2টা ডেরিভেটিভ বাইরে হয়ে গেছে। আগের বার 2টা রান করা লাগছিল। ও ভাই রে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্রেক। হ্যাঁ, ক্লাসই শেষ। আচ্ছা, রেস্ট নেন এখন। আসলে আরও কিছু বলার ইচ্ছা আছে। আচ্ছা, তো এইটাই ছিল অটোমেটিক ডিফারেন্সিয়েশন। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আসলে ভ্যালুগুলো স্টোর করার দরকার নাই। আসলে দরকার হইল খালি ডেরিভেটিভগুলো স্টোর করা। ঠিক আছে, এই ডেরিভেটিভগুলো স্টোর করলে যথেষ্ট। ভ্যালুগুলো হইল একবার ডেরিভেটিভ ক্যালকুলেট করার সময় লাগে, তারপর আর লাগে না। দিস ইজ ওয়ান থিং দ্যাট আই নোটিসড। হ্যাঁ হ্যাঁ, ফরওয়ার্ড করলে তো আসলে কিছুই স্টোর করা লাগে না। ফরওয়ার্ড করলে আপনি এক দফায় সামনে যাইতে পারবেন। আর রিভার্স করার সময়
জাস্ট সামনের দিকে এই গ্রেডিয়েন্টগুলো মানে ডেরিভেটিভগুলো স্টোর করা লাগবে, আর বাকিগুলো স্টোর করা লাগবে না। মানে ভ্যালু তো আসলে কাজে লাগে না আর, যদি আমি ডেরিভেটিভ ক্যালকুলেট করাই আমার এইম হয়। তবে অন্যান্য উদ্দেশ্য থাকতে পারে ভ্যালুগুলার। ধরেন সাধারণত নিউরাল নেটওয়ার্ক ইউজ করলে আমরা হয়তো ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো আমাদের লাগে অনেক কাজে, তখন হয়তো ভ্যালু স্টোর করে। বাট এই স্পেসিফিক অ্যালগোরিদমে আপনার রিকোয়ারমেন্টটা হলো খালি গ্রেডিয়েন্টগুলো স্টোর করা। আর এই তো দিস ইজ অটোমেটিক ডিফারেন্সিয়েশন। আপনাদের আরও কিছু পড়াবো ভাবছিলাম আজকে। আপনাদের নেক্সট ওয়েডনেসডে একটা কুইজ নিব। ক্লাসে নিলে তো পড়াইতে পারবো না, এই এক ভেজাল। নেক্সট উইক তো ল্যাব হবে না। হ্যাঁ মিড কিছুই তো পড়াই নাই আমি। গতবার যে পরিমাণ পড়াইছিলাম মিডের আগ পর্যন্ত, আপনাদের এইবার তার 50% পড়াই নাই। ঠিক আছে, আপনাদের এবার অনেক স্লো আগাইছি, বেশি স্লো করে ফেলছি। আসলে এতটা স্লো করাটা ঠিক হয় নাই, আর একটু টান দেওয়া দরকার ছিল। তো যেমন আপনাদের পড়াইছি কি, আপনাদের পড়াইছে হইলো লিনিয়ার অ্যালজেব্রা রিভিউ, মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস রিভিউ। এই রিভিউ করতে করতে গেছে 2 সপ্তাহ। তারপর হলো পড়াইলাম আপনার ওই যে সিঙ্গেল ভেরিয়েবলের অপটিমালিটি কন্ডিশন, মাল্টিভ্যারিয়েবল অপটিমালিটি কন্ডিশন। তারপরে কোয়াড্রেটিক ফর্ম পড়াইলাম। কোয়াড্রেটিক ফর্ম পড়ানোর পর আচ্ছা কোয়াড্রেটিক ফর্ম আপনি দেখেন না, এটা সোমবার পড়াইছি। তারপর অটোমেটিক ডিফারেন্সিয়েশন পড়াইলাম। একটু কি পড়াইছি খালি। আর তো অ্যাটলিস্ট গ্রেডিয়েন্ট ডিসেন্টটা তো মিডের আগে পড়ানোর ইচ্ছা ছিল, পড়াবো নেক্সট উইক পড়াবো। গ্রেডিয়েন্ট ডিসেন্ট খুব বেশি ডিটেলসে যাবো না, আপনারা যেহেতু গ্রেডিয়েন্ট ডিসেন্ট জানেন। গ্রেডিয়েন্ট ডিসেন্টের হয়তো কিছু অ্যাডভান্স ভার্সন পড়াবো। এই তো ঠিক আছে, আজকে আর নাটানি, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওয়েডনেসডে সিলেবাস হইল আজকে পর্যন্ত, প্লাস গ্রেডিয়েন্ট ডিসেন্ট হালকা পাতলা একটু ক্লাসে বলছি না ওটুক। গ্রেডিয়েন্ট ডিসেন্ট তো আপনারা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে করছেনই। স্যার আমি 42 কোর্স আমি করে নেই। আচ্ছা 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 ঠিক আছে। স্যার ভিডিও দেখে আসুন না স্যার, গিয়ে দিচ্ছেন তো না গ্রেডিয়েন্ট ডিসেন্ট না দরকার না, পরে থাকতেছে। আচ্ছা ঠিক আছে, তবে ডিটেইলস যখন পড়াবো